হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে থেকে ট্রাইগোনোমেট্রির মহাযুদ্ধ স্টার্ট হলো। এই চ্যাপ্টারটার ইম্পর্টেন্স তোমাদেরকে আলাদাভাবে বোঝানোর কোনো কিছুই নেই। কোথায় কোথায় কাজে লাগবে এই চ্যাপ্টারটা? ফার্স্ট পেপারের ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এই দুইটা চ্যাপ্টার করতে গেলে মাস্ট এই ট্রাইগোনোমেট্রি অফ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল এটার ধারণা থাকতে হবে। অ্যান্ড দেন সেকেন্ড পেপারে তুমি যদি ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন অ্যান্ড ট্রাইগোনোমেট্রিক ইকুয়েশন এই চ্যাপ্টারটাও করতে চাও, তখনও কিন্তু এই চ্যাপ্টারের কনসেপ্ট তোমার কাজে লাগবে। অ্যান্ড নট ইভেন দ্যাট, ফিজিক্সের বিভিন্ন ক্ষেত্রে নদী নৌকার ম্যাথ, তারপরে হইলো তোমার ফিজিক্সের নিউটনীয় বলবিদ্যায় তুমি যখন বিভিন্ন অ্যাঙ্গেল মেজারমেন্ট করতে যাবা, তখন কিন্তু তোমার এই চ্যাপ্টারটার কনসেপ্ট কাজে লাগবে। সো এই চ্যাপ্টারটা কতখানি ইম্পর্টেন্ট সেটা বুঝতে পারছো তো। আর এটা আমাদের কোন চ্যাপ্টার? ফার্স্ট পেপারে চ্যাপ্টার নাম্বার 7, ট্রাইগোনোমেট্রি অফ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল, সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতি। ওকে, সো এই চ্যাপ্টারের প্লেলিস্টটা তোমাদেরকে আমরা পুরো ফ্রিতে দিয়ে দিচ্ছি। কেন? তোমরা যেন কলেজে ওঠার আগেই ত্রিকোণমিতির একটা ফুল প্রিপারেশন এখনই কমপ্লিট করে নিজেকে আগায় রাখতে পারো। কি কি প্রোভাইড করব তোমাকে? একদম একাডেমিক থেকে এডমিশন পর্যন্ত ইচ অ্যান্ড এভরিথিং উইথ শর্টকাট সবকিছু তোমাকে প্রোভাইড করা হবে এই প্লেলিস্টে, ঠিক আছে? সাথে তোমাদের হোমওয়ার্ক পিডিএফ আর ক্লাস পিডিএফ তো থাকবেই, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। ওকে, সো চলো আমরা চ্যাপ্টারটা শুরু করে ফেলি। চ্যাপ্টারটা শুরুতেই আমরা একদম সরেও কিছু কথাবার্তা শিখি। ট্রাইগোনোমেট্রি এর বাংলা কি? এর বাংলা হলো ত্রিকোণমিতি। এর বাংলা ত্রিকোণমিতি। এটা না জানলে কিন্তু বাবা মহাবিপদ। সো সবাই জানো ট্রাইগোনোমেট্রি এর বাংলা হলো ত্রিকোণমিতি। তবে আমি সেটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি এই যে আমরা ট্রাইগোনোমেট্রি ওয়ার্ডটা ইউজ করতেছি, এটা কোন দেশের শব্দ? এটা কি তুমি জানো? এটা হলো গ্রিক শব্দ। এটা কি শব্দ? গ্রিক শব্দ। অ্যান্ড এই গ্রিক শব্দটাকে আমরা দুইটা পার্টে ভাগ করি। প্রথমটা হলো ট্রাইগন, অ্যান্ড দেন পরেরটা হলো মেট্রন। এবার কথা হলো ট্রাইগন কি আর মেট্রন কি? ট্রাইগন হলো 3 বাহু বিশিষ্ট বা 3 কোণ বিশিষ্ট আকৃতি। আই রিপিট, ট্রাইগন মানে হলো 3 বাহু বিশিষ্ট বা 3 কোণ বিশিষ্ট আকৃতি, যেটাকে আমরা ইন জেনারেলি বলে থাকি ত্রিভুজ ব্যাস, বা ট্রাইঅ্যাঙ্গেল। ওকে, ত্রিভুজ বা ট্রাইঅ্যাঙ্গেল। এবার আসো, মেট্রন মানে হলো পরিমাপ বা মেজারমেন্ট। তাহলে কথা হলো ত্রিকোণমিতির ডেফিনেশনটা তাহলে কি ভাইয়া? তাহলে ত্রিকোণমিতির ডেফিনেশনটা এরকম দাঁড়াচ্ছে না? ম্যাথামেটিক্সের যে শাখায় ত্রিভুজের পরিমাপ নিয়ে আলোচনা করা হয়, ম্যাথামেটিক্সের সেই শাখাটাকেই বলা হয় ট্রাইগোনোমেট্রি। সো আমরা একটু লিখে ফেলি তাহলে, ম্যাথামেটিক্সের যে শাখায় ত্রিভুজের পরিমাপ নিয়ে আলোচনা করা হয়। ওকে, সেই শাখাটাকেই আমরা বেসিক্যালি বলি ট্রাইগোনোমেট্রি। এবার তুমি শোনো। আচ্ছা, এখানে অনেকে এরকম অ্যাড করতে পারে যে ম্যাথমেটিক্সের যে শাখায় ত্রিভুজের কোণ এবং বাহুর সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় সেটাকেও বলা হয় ত্রিকোণমিতি। বোথ আর কারেক্ট। তুমি ইন জেনারেলি বলতে পারো ম্যাথমেটিক্সের যে শাখায় ত্রিভুজের পরিমাপ নিয়ে আলোচনা করা হয়, কিংবা কেউ একটু সুন্দর করে রস মাখায় বলতে পারে যে ত্রিভুজের যে শাখায় ম্যাথমেটিক্সের যে শাখায় ত্রিভুজের কোণ এবং বাহুর সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় সেই শাখাটাকেই বলা হয় ট্রাইগোনোমেট্রি। সো কথা আমার সেটা না, আমার কথা হলো আমরা এই যে ট্রাইগোনোমেট্রি বলতেছি, এটা বেসিক্যালি কিন্তু 2 টাইপস হইতে পারে। একটা হলো সমতলীয়
বা প্লেন ট্রাইগোনোমেট্রি, অ্যান্ড আর একটা হলো গোলকীয় বা স্ফেরিক্যাল ট্রাইগোনোমেট্রি। আমরা আমাদের বইয়ে যেটা পড়ব সেটা হলো সমতলীয় বা প্লেন ট্রাইগোনোমেট্রি। ঠিক আছে, তাহলে গোলকীয় বা স্ফেরিক্যাল ট্রাইগোনোমেট্রি এটা কোথায় পড়ানো হয়? এটা বেসিক্যালি ফিজিক্সের বিভিন্ন জায়গায়, স্পেশালি জ্যোতির্বিজ্ঞানে এটা নিয়ে কথা বলা হয়। ঠিক আছে, ওকে ওকে। সো এই ছিল ট্রাইগোনোমেট্রি যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটাকে সার্জারি করা, এখান থেকে ট্রাইগোনোমেট্রির ডেফিনেশন আর ট্রাইগোনোমেট্রি কি কি রকমের হতে পারে। এবার শোনো, আমরা এইচএসসিতে যে ট্রাইগোনোমেট্রি পড়ি এইটা কিন্তু বেসিক্যালি তিনটা পার্টে বিভক্ত। নাম্বার 1, প্রথমটা হলো ত্রিকোণমিতিক অনুপাত, যেটা আমরা ফার্স্ট পেপারের 6 নাম্বার চ্যাপ্টারে করব। এখানে কি নিয়ে কথা বলা হয়? এখানে বিভিন্ন অ্যাঙ্গেল মেজারমেন্ট পদ্ধতি, যেমন ষাটমূলক পদ্ধতি, শতমূলক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি, দ্যাট মিনস ডিগ্রি, রেডিয়ান, গ্রেডিয়ান, এগুলো নিয়ে কথা বলা হয়। দেন এবার আসো সংযুক্ত কোণের ত্রিকোণমিতি। এটাও আমাদের ফার্স্ট পেপারে। ইনফ্যাক্ট আমরা এই চ্যাপ্টারটা দিয়েই কিন্তু আজকে শুরু করতেছি। এটা হলো ফার্স্ট পেপারের চ্যাপ্টার নাম্বার 7th চ্যাপ্টার। এখানে আমরা বিভিন্ন ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা বলবো এবং ওই ফর্মুলাগুলা কিভাবে অ্যাপ্লাই করে বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হয় সেই জিনিসটা আমরা দেখব। এন্ড সেকেন্ড পার্টে গিয়ে আমরা আরেকটা ত্রিকোণমিতি পড়বো, সেটা হলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ। আমি ইন শর্ট লিখে দিলাম বিপরীত ত্রিকোণমিতি, এটা আমরা পড়বো সেকেন্ড পেপারে। সো আপাতত এইটা নিয়ে আমরা আর কোনো কথা বলতেছি না। সো আমরা আজকে শুরু করব কোনটা দিয়ে? তাহলে ফার্স্ট পেপারের চ্যাপ্টার নাম্বার 7, যেটা হলো সংযুক্ত কোণের ত্রিকোণমিতি। ঠিক আছে, এই চ্যাপ্টারের শুরুতে আমাদের যেটা জানতে হবে সেটা হলো কোণ বা অ্যাঙ্গেল। তোমাকে একটা কথা না বললেই নয়, এসএসসি পর্যন্ত তুমি কিন্তু সেভারাল টাইপস অফ অ্যাঙ্গেল পড়ে আসছো। সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, প্রবৃদ্ধ কোণ, সরল কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, এরকম তুমি সেভারাল টাইপস অফ অ্যাঙ্গেল পড়ে আসছো। কিন্তু আমরা এখানে এসে, এই চ্যাপ্টারে এসে, এইচএসসিতে এসে আমরা ওই ক্লাসিফিকেশনগুলোয় যাব না। এখানে আমরা অ্যাঙ্গেলের নতুন দুইটা ক্লাসিফিকেশনে যাব, যার একটা হলো জ্যামিতিক কোণ বা জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল, অ্যান্ড আর একটা হলো ত্রিকোণমিতিক কোণ বা ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল। ফার্স্টেই চলে আসো জিওমেট্রিক কোণ বা জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল। আমি একটা কাজ করব, তুমি শুধু আমাকে বলবা আমি কি করলাম। এটা একটা রশ্মি, এটা আর একটা রশ্মি। সো ঘটনা অ্যাকচুয়ালি কি ঘটাইছি দেখো তো, আমি একটা বিন্দু থেকে দুইটা রশ্মিকে বের করে নিয়ে আসছি না? এরকম একটা বিন্দু থেকে যদি দুইটা রশ্মি বের হয়ে যায়, তাহলে ওই রশ্মি দুইটার মাঝখানে যে কোণটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় জ্যামিতিক কোণ। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, শুধু কি বিন্দু থেকে রশ্মি বের হয়ে গেলেই জ্যামিতিক কোণ উৎপন্ন হয়? রশ্মি যদি কোনো বিন্দুতে এসে মিলিত হয় তাহলে জ্যামিতিক কোণ উৎপন্ন হয় না? সেক্ষেত্রেও জ্যামিতিক কোণ উৎপন্ন হয়। এবং বিষয়টা তাহলে কিরকম? এই একটা রশ্মি ওকে, এই আর একটা রশ্মি। এইবার ঘটনা কি ঘটছে? এইবার একটা বিন্দু থেকে আর দুইটা রশ্মি বের হয়ে যায়নি, বরং
একটা বিন্দুতে এসে দুইটা রশ্মি মিলিত হয়েছে। সো এক্ষেত্রেও রশ্মি দুইটার মাঝখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে এটাকে বলা হয় জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল। তাহলে আমরা ডেফিনিশনটা এইভাবে লিখতে পারি না, একটি বিন্দু থেকে দুটি রশ্মি বের হলে বা দুটি রশ্মি একটি বিন্দুতে এসে মিলিত হলে রশ্মিদ্বয়ের মাঝে যে কোণ উৎপন্ন হয়, ঠিক আছে, অ্যাকচুয়ালি সেই কোণটাকেই আমরা বলে থাকি জ্যামিতিক কোণ বা জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল। এবার একটা সুন্দর কথা বলি, কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। তুমি একটা রশ্মিকে ফিক্সড ধরো, ঠিক আছে, একটা রশ্মিকে তুমি ফিক্সড ধরো, বিষয়টাকে তুমি এভাবে খেয়াল করো। ধরো একটা রশ্মি, আচ্ছা একটা রশ্মি ধরো ফিক্সড, ঠিক আছে, একটা রশ্মি ফিক্সড, আর একটা রশ্মি এইটা। আচ্ছা আমি তোমাকে দেখাবো কি দিয়ে, আমাকে কি একটা কোনো কারণে কলম দেওয়া যায়? গিভ মি এ পেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো তুমি একটা কাজ করো, এটা একটা রশ্মি, এটা ফিক্সড, এটা আরেকটা রশ্মি, দুইটা রশ্মির মধ্যে যখন উপরিপাতন হচ্ছে তখন কি এই রশ্মি দুটার মধ্যে কোনো কোণ উৎপন্ন হচ্ছে? অবভিয়াসলি না, কোণ 0 ডিগ্রি। এবার একটাকে ফিক্সড রেখে আরেকটাকে এভাবে তুমি ঘোরাতে থাকো, কোণ তখন 0 ডিগ্রি থেকে ধীরে ধীরে বাড়তেছে, বাড়তে বাড়তে এক সময় এসে হবে 90 ডিগ্রি। আবার ঘোরাতে থাকো, ঘোরাতে ঘোরাতে এক সময় দুইটা রশ্মির মাঝে কোণ হবে 180 ডিগ্রি, রাইট? তুমি আবার ঘোরাতে থাকো, ঘোরাতে ঘোরাতে একটা সময় গিয়ে কোণ হবে 270 ডিগ্রি। এইভাবে ঘোরাতে 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 এক সার্কেল যখন ঘুরে আসবে তখন কিন্তু অ্যাঙ্গেল উৎপন্ন হবে 360 ডিগ্রি, উপরিপাতন হয়ে গেল। এরপরে তোমার আবার প্রথম থেকে হিসাব শুরু করতে হবে। তার মানে একদম ইনিশিয়ালি 0 ডিগ্রি থেকে শুরু হয়ে পুরো এক সার্কেল ঘুরে যখন আসছে তখন অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে কত? 360 ডিগ্রি। তারপরে আবার ইনিশিয়াল থেকে হিসাব করতে হয়। তাহলে কি আমরা এভাবে বলতে পারি না যে এই যে আমরা জিওমেট্রিক অ্যাঙ্গেল বা জ্যামিতিক কোণ পড়তেছি এইটার রেঞ্জ হলো 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত? দ্যাট মিনস পরীক্ষায় যদি কোনো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আসে সেখানে যদি কোনো নেগেটিভ অ্যাঙ্গেল থাকে কিংবা 360 ডিগ্রি এর থেকে বড় কোনো অ্যাঙ্গেল থাকে তাহলে পৃথিবীর আর যাই কিছু হোক না কেন সেটা কখনোই জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল হতে পারে না। কথা বুঝতে পারছো? কোনো এমসিকিউতে যদি বলে নিচের কোণটি জ্যামিতিক কোণ বা এভাবে বলে নিচের কোণটি জ্যামিতিক কোণ না, তাহলে তুমি দেখবা 0 ডিগ্রি ছোট, দ্যাট মিনস নেগেটিভ কোনো কোণ আছে কিনা, আর 360 ডিগ্রি এর বড় কোনো কোণ আছে কিনা। যদি থাকে তাহলে পৃথিবীর আর যাই কিছু হোক না কেন এরা কখনো জ্যামিতিক কোণ হতে পারে না। কথা বুঝতে পারছো? ফাইন। এইবার আসো ত্রিকোণমিতিক কোণ বা ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল। এটা এক্স অ্যাক্সিস, ওকে, এটা এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের এটা নেগেটিভ দিক, এটা পজিটিভ দিক। এটা ওয়াই অ্যাক্সিস। ওকে, এটা ওয়াই অ্যাক্সিস। এটা পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক। এবার আমরা যদি এই এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকটাকে মূলবিন্দুকে ফিক্সড ধরে এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকটাকে ঘোরাতে শুরু করি, আইদার আমি এন্টি ক্লকওয়াইজ ঘোরাতে পারি কিংবা ক্লকওয়াইজ ঘোরাতে পারি।
মোট কথা আমি পজিটিভ এক্স অ্যাক্সিসটাকে ঘোরালে যে কোণ উৎপন্ন হবে সেটা হলো ত্রিকোণমিতিক কোণ। এবং আমি কি বলছি মাত্রই, যে আমি চাইলে এক্স অ্যাক্সিসটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে পারি, আবার আমি চাইলে ওই এক্স অ্যাক্সিসটাকেই আমি কিন্তু ক্লকওয়াইজ ঘোরাতে পারি। ঠিক আছে, ওকে, কথা ক্লিয়ার? আমি চাইলে এক্স অ্যাক্সিসটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে পারি, আবার চাইলে ক্লকওয়াইজ ঘোরাতে পারি। যেভাবেই ঘুরাই না কেন, এখানে যে কোণটা উৎপন্ন হয় সেটা হলো ত্রিকোণমিতিক কোণ। এবার আর একটু যদি স্পেসিফিকলি বলতে চাই, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে যে কোণটা উৎপন্ন হয় সেটা যদি হয় পজিটিভ কোণ, তাহলে ক্লকওয়াইজ ঘোরালে সিমিলার যে কোণটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় নেগেটিভ কোণ। অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে যতখানি পজিটিভ কোণ হয়, ঠিক ততখানি যদি ক্লকওয়াইজ ঘোরানো হয় তাহলে যে কোণটা হবে সেটা হলো সমপরিমাণের ঋণাত্মক কোণ। কথা বুঝতে পারছো? তাহলে এখান থেকে ডেফিনিশনটা বলা যায় না, ধনাত্মক এক্স অক্ষের ঘূর্ণনের ফলে যে কোণ উৎপন্ন হয় অ্যাকচুয়ালি সেই কোণটাকেই আমরা বলি ত্রিকোণমিতিক কোণ। অ্যান্ড আরেকটা কথা এখানে বলে রাখা ভালো, জিওমেট্রিক কোণের সীমাবদ্ধতা থাকলেও ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেলের কোনো সীমাবদ্ধতা নাই। তার মানে এটা অ্যান্টি ক্লকওয়াইজও মান যে কোনো কিছু হতে পারে, মানে যে কোনো পজিটিভ মান হতে পারে, আবার ক্লকওয়াইজও যে কোনো কিছু হতে পারে, মানে যে কোনো নেগেটিভ মান হতে পারে। সো এইটার কোনো সীমাবদ্ধতা নেই। ব্যাস। তো মোটামুটি আমাদের এই চ্যাপ্টারে এসে বা এইচএসসিতে এসে যে টু টাইপস অফ অ্যাঙ্গেল আমাদের জানার দরকার ছিল, আমরা এই টু টাইপস অফ অ্যাঙ্গেল সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেছি। জিওমেট্রিক অ্যাঙ্গেল এবং ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল সম্পর্কে আমরা ক্লিয়ার ধারণা পেয়ে গেছি। এবার তাহলে আসো আমরা পরের টপিকে যাই। আমাদের পরের টপিকটা হলো ত্রিকোণমিতিক অনুপাত। এটা খুবই সহজ, তোমরা পড়ছিলে না? সাগরে লবণ আছে, দ্যাট মিনস সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। কবরে ভূত আছে, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। টেরা লম্বা ভূত, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এগুলো পড়ছিলে তো? সেম জিনিসটাই আমরা এখানে পড়বো, যেটাকে বলতেছি আমরা ত্রিকোণমিতিক অনুপাত। এখানে আমি অত বেশি কথা তোমাকে বলতেছি না, আমি নর্মালি একটা ত্রিভুজ আঁকাই নিলাম। এই ত্রিভুজের এটাকে আমি সূক্ষ্মকোণ যদি ধরি, তাহলে সূক্ষ্মকোণের ঠিক বিপরীত বাহুটা আমার কাছে লম্ব, আর এটা যদি সমকোণ হয় তাহলে সমকোণের ঠিক বিপরীত বাহুটা আমার কাছে অতিভুজ। বাকি যিনি পড়ে থাকলেন তিনি হলেন ভূমি। এখন ত্রিভুজটাকে যদি নাম দেওয়া হয় এ বি সি, তাহলে এখান থেকে অনুপাতগুলা কি কি হবে? সাইন থিটা ইজ ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ, দ্যাট মিনস এ বি বাই এসি। cos theta is equal to ভূমি বাই অতিভুজ, that means BC divided by AC, এবং tan theta is equal to লম্ব বাই ভূমি, that means AB by BC। ব্যাস, এই তো, এই জিনিসগুলো জানলেই হচ্ছে। ওকে, মাঝে মাঝে এত বেশি প্রবলেম করে। ওকে, ব্যাস হলো, এটা একটু বক্স করে রেখে দিলাম, গেল তো। তুমি যেভাবে ইচ্ছা সেভাবে মনে রাখতে পারো, তুমি তোমার এসএসসির কনসেপ্টও মনে রাখতে পারো। সাগরে লবণ আছে, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। কবরে ভূত আছে, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। টেরা লম্বা ভূত, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। যার যেভাবে ইচ্ছা। এন্ড এখানে এডিশনালি আর কয়েকটা জিনিস একটু বলে দেই, এগুলোও তোমরা জানো। সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই
কোসেক থিটা, কস থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই সেক থিটা, এবং কট থিটা, আচ্ছা ট্যান দিয়েই বলি, এবং ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই কট থিটা। এগুলো কি কেন কোথা থেকে আসলো ইন্টারমিডিয়েটে উঠে তোমার এগুলো মাথা ব্যথা করার কোনো মানেই হয় না, শুধু জিনিসগুলো মনে রাখলেই তোমার হবে, আর কিচ্ছু লাগবে না। সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, কস থিটা মানে 1 বাই সেক থিটা, এন্ড ট্যান থিটা হলো 1 বাই কট থিটা। এর বাহিরে আরেকটা জিনিস লাগবে, সেটা হলো ওই যে মানগুলো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত বিভিন্ন ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেলের মান। সো আমরা এই জিনিসটা নিয়ে এবার একটু কথা বলি, ঠিক আছে? একদিকে আমরা অনুপাত নেব, আর একদিকে নেব আমরা কোণ। সো অনুপাত হলো ফার্স্টে সাইন থিটা, দেন কস থিটা, এন্ড দেন ট্যান থিটা। তিনটা মনে রাখলেই বাকিগুলো হচ্ছে। বেসিক্যালি তিনটাও না, যদি সাইন থিটাটা যদি তুমি ভালো করে বের করতে পারো তাহলে বাকিগুলো তুমি পারবে, সবগুলোই পারবে। এদিকে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলোর অনেক রকমের শর্টকাট আছে ইউটিউবে, বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক রকমের শর্টকাট আছে। তো সবচেয়ে ইজিয়েস্ট যে ওয়েটা, এটা আমি দেখাই দিই। তুমি প্রথমে যদি সাইন নিয়ে কথা বলতে চাও, সাইন 0 ডিগ্রির মান যদি তুমি বের করতে চাও, তাহলে শুরুতে লিখবা 0, 30 ডিগ্রির জন্য 1, 45 ডিগ্রির জন্য 2, 3, 4, তুমি এভাবে সিরিয়ালি লিখবা। এখন তোমার কাজ হলো প্রত্যেকটা টার্মকে রুট করে 2 দিয়ে ভাগ করে দাও। এটাকে রুট করো, 2 দিয়ে ভাগ করো, 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 রুট করো, 2 দিয়ে ভাগ করো। দেখো তো প্রত্যেকটা মান পেয়ে যাচ্ছ কিনা। 0 কে রুট করলে 0, 0 বাই সামথিং মানে 0, এটা আসতেছে হলো হাফ। নিচেরটাকে 2টা রুট 2 করে একটা যদি কেটে দাও, 1 ডিভাইডেড বাই রুট 2, 1 ডিভাইডেড বাই রুট 2, এটা এরকমই থাকবে, এটা আসবে হইলো 1। বুঝতে পারছো? তাহলে সাইন অনুপাতগুলোর মান আমরা কিভাবে বের করতে পারি? তুমি ফার্স্টে 0 থেকে 4 পর্যন্ত লিখে ফেলবা, 0, 1, 2, 3, 4, দেন প্রত্যেকটাকে রুট করে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে 1 বাই 1 সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, এই মানগুলো তুমি পেয়ে যাবা। খুবই ইজি না? একদম চুটকি দিয়ে কিন্তু এটা পারা যাচ্ছে। এবার কস থিটার মান যদি চাই, সাইন থিটার মানগুলো যে ক্রমে আছে, যে সিরিয়ালে আছে, জাস্ট সিরিয়াল উল্টায় লেখো। একবারে শেষেরটা একবারে প্রথমে লেখো, এরপরে হবে হলো √3 ডিভাইডেড বাই 2, এরপরে 1 ডিভাইডেড বাই √2, দেন হাফ, এন্ড ফাইনালি হলো 0। ঠিক আছে, ফাইনালি হলো 0। এবার ট্যান থিটা, এই সম্পর্কগুলো সম্পর্কে তো তোমাদের ধারণা আছে তাই না? ট্যান থিটা মানে হলো সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। কেউ যদি বলো যে এটা জানি না, তাহলে তারা উদুম কেলানি কেলানো ছাড়া কিন্তু আর কিছু করার থাকবে না। কেউ যদি খালি বলো যে এটা জানি না, তাহলে তারা উদুম কেলানো কেলানি ছাড়া আর কোনো উপায় থাকবে না। ট্যান থিটা মানে কি? সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তাহলে তুমি যখন ট্যান 0 ডিগ্রির মান চাবা, সাইন 0 ডিগ্রির মানকে কস 0 ডিগ্রির মান দিয়ে ডিভাইড করে দাও, 0 বাই 1, দ্যাট মিনস 0। সেম ভাবে ট্যান 30 ডিগ্রির মান বের করার জন্য সাইন 30 ডিগ্রিকে কস 30 ডিগ্রির মান দিয়ে ডিভাইড করে দাও, ডিভাইড করে দিলে এটা আসবে হলো 1 ডিভাইডেড বাই √3। সেম ভাবে এখানে পাবা তুমি 1, এখানে পাবা শুধু √3, এন্ড ফাইনালি লাস্টেরটায় তুমি যদি ট্যান 90 ডিগ্রি চাও, সাইন 90 এর মানকে কস 90 দিয়ে ভাগ করতে হবে, দ্যাট মিনস 1 ডিভাইডেড বাই 0। আর সামথিং বাই 0 মানে অসংজ্ঞায়িত। ঠিক আছে, সামথিং বাই 0 মানে অসংজ্ঞায়িত। ওকে, সামথিং বাই 0 মানে অসংজ্ঞায়িত। গেল? এই তো ত্রিকোণমিতিক অনুপাতে আমার মোটামুটি এই জিনিসগুলো জানলেই হবে।
সো আমরা মোটামুটি বেশ কিছু রসিক পড়াশোনা করে ফেলছি। এটা বেরসিক ছিল, টোটালি থিওরিটিক্যাল। এখানে একটু রসকস আছে, আর এখানে তো এটা রসিক লাগবেই, কারণ এসএসসি তে পড়ছো, খুব চেনা চেনা লাগতেছে, চেনা চেনা লাগে তবুও অচেনা, তাই কি? সো এটাও তোমার কাছে খুব রসিক লাগতেছে। এইবার আসো, আমি তোমাদের সাথে একদম ডিফারেন্ট একটা টপিক নিয়ে কথা বলতে চাই, যেটা তুমি এর আগে জানছো কিন্তু তার কারণটা জানো নাই। সেটা হলো মাইনাস থিটা কোণের অনুপাত। আই নো তুমি এর আগে জানছো, দেখো তো তুমি এই জিনিসগুলা জানতে না? সাইনের ভিতরে যদি নেগেটিভ থিটা থাকে তাহলে মাইনাসটা বাহিরে বের হয়ে আসে, মাইনাস সাইন থিটা, এটা তো জানতে। সেম ভাবে কোসেকের ভিতরে যদি নেগেটিভ থিটা থাকে মাইনাসটা বাহিরে বের হয়ে আসে, মাইনাস কোসেক থিটা। ট্যানের ভিতরে যদি মাইনাস থাকে মাইনাসটা বাহিরে বের হয়ে আসে, মাইনাস ট্যান থিটা। কটের ভিতরে যদি নেগেটিভ থাকে তাও নেগেটিভটা বের হয়ে আসে, মাইনাস কট থিটা। কিন্তু ভেজালটা করে কে? কজ এবং সেক। কজের ভিতরে যদি মাইনাস থিটা থাকে মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়, সেফ কস থিটা হয়। সেম ভাবে সেকের ভিতরেও যদি মাইনাস থিটা থাকে মাইনাসটা ভ্যানিশ হয়ে এটা হয়ে যায় সেক থিটা। এবং এটা আমরা সবচেয়ে বেশি মনে রাখি, তাই না? তাই তো। যাই হোক, সবগুলাই মনে রাখতে হবে, তার মধ্যে শেষেরটা বেশি ইম্পর্টেন্ট। এইবার আসো, আমি অন্যগুলো নিয়ে তোমার সাথে কথা বলবো না। আমি স্রেফ কজের ভিতরে মাইনাস থাকলে কিংবা সেকের ভিতরে মাইনাস থাকলে কেন মাইনাসটা ভ্যানিশ হয়ে যায় এইটার কারণ সম্পর্কে আমি একটু তোমাকে ব্যাখ্যা করতে চাই, কারণ এই জিনিসটা তোমার জানা উচিত। আর এইটার ব্যাখ্যাটা যদি তুমি বুঝতে পারো বাকিগুলোও তুমি একদম সিমিলার ওয়েতে বের করতে পারবা। তাহলে আমরা কথা বলতে চাচ্ছি কি নিয়ে? বেসিক্যালি আমরা কথা বলতে চাচ্ছি cos নেগেটিভ থিটা ইজ ইকুয়াল টু কেন পজিটিভ cos থিটা, এইটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। ওকে, আমি একটু কোয়াড্রেন্ট আঁকাবো, হইলো? এন্ড কোয়াড্রেন্টে তো তোমরা জানো ফার্স্ট কোয়াড্রেন্টে দুইটাই পজিটিভ, প্লাস প্লাস। সেকেন্ড কোয়াড্রেন্টে হইলো মাইনাস প্লাস, থার্ড কোয়াড্রেন্টে মাইনাস মাইনাস, এবং ফোর্থ কোয়াড্রেন্টে প্লাস মাইনাস। আমি ধরে নিচ্ছি এই জিনিস তুমি জানো, ফার্স্ট কোয়াড্রেন্টে প্লাস প্লাস, সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস প্লাস, থার্ড কোয়াড্রেন্টে মাইনাস মাইনাস, এবং ফোর্থ কোয়াড্রেন্টে হলো প্লাস মাইনাস। আমি ধরে নিচ্ছি এই জিনিস তুমি জানো। ওকে ওকে, এইবার আমরা একটা কাজ করব। আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে একটা ত্রিভুজ আঁকাবো। ওকে, আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে একটা ত্রিভুজ আঁকালাম। এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা হলো থিটা। একদম সিমিলার যদি একটা নেগেটিভ অ্যাঙ্গেল নিতে চাই ওইটা নিশ্চয়ই আর ফার্স্ট কোয়াড্রেন্টে হবে না, ওইটা কোন কোয়াড্রেন্টে হবে? ফোর্থ কোয়াড্রেন্টে হবে। এটা সূক্ষ্মকোণ মেজার করো, আমরা আপাতত সূক্ষ্মকোণ নিয়ে কথা বলতেছি, থিটাটা সূক্ষ্মকোণ। সো এই পজিটিভ সূক্ষ্মকোণটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয়, সিমিলার নেগেটিভ সূক্ষ্মকোণটা কি হবে? ফোর্থ কোয়াড্রেন্টে। কেন বলো তো? আমরা তো বলে আসছি এখানে, রাইট, যে পজিটিভ সূক্ষ্মকোণ দ্যাট মিনস অ্যান্টি ক্লকওয়াইজ, আর সিমিলার নেগেটিভ সূক্ষ্মকোণ মানে ক্লকওয়াইজ, তখন সেটা কোন কোয়াড্রেন্টে চলে যায়? ফোর্থ কোয়াড্রেন্টে। আচ্ছা, ওকে ফাইন। তো আমরা এখানে একটা সূক্ষ্মকোণ থিটা মেজার করছি ফার্স্টে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে। সিমিলার অ্যাঙ্গেলটাকে তুমি যদি নেগেটিভ মেজার করতে চাও তাহলে ক্লকওয়াইজ ঘুরে কোন কোয়াড্রেন্টে চলে যাবে? ফোর্থ কোয়াড্রেন্টে। যেহেতু সিমিলার অ্যাঙ্গেল নিয়ে কথা বলতেছি তাহলে ত্রিভুজটাও হবে সিমিলার। সো সিমিলার ত্রিভুজের জন্য আমরা এইটাকে কপি করে নিচে নিয়ে যাই। ওকে, দেন
আমরা এইটাকেও কপি করে নিচে নিয়ে যাব। ওকে, মোটামুটি হয়েছে, মোটামুটি ঘটনা ঘটাইতে পারছি। এই অ্যাঙ্গেলটা হলো নেগেটিভ থিটা। এবার আমরা ত্রিভুজটার একটু নাম দেব। এটা ধরো ও বিন্দু, এটা এ, এটা বি, এটা সি। দেখো এট এ টাইম দুইটা ত্রিভুজেরই কিন্তু নাম দেওয়া হয়ে গেছে। এ এটা উপরের ত্রিভুজটার শীর্ষ, সি নিচের ত্রিভুজটার শীর্ষ। ও দুইটা ত্রিভুজেরই কমন পয়েন্ট, বি ও দুইটা ত্রিভুজের কমন পয়েন্ট। তুমি উপরের ত্রিভুজটা থেকে যদি cos থিটা চাও, উপরের ত্রিভুজটা থেকে, জাস্ট উপরের ত্রিভুজটা থেকে যদি তুমি cos থিটা চাও, cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, আই রিপিট ভূমি বাই অতিভুজ। সো ভূমি এখানে কি? ও বি ডিভাইডেড বাই অতিভুজ কি? ও এ। থাকলো কথা। এইবার তুমি আসো নিচের ত্রিভুজটা থেকে তুমি যদি cos চাও, এবার cos এর ভিতরে থিটা হবে না নেগেটিভ থিটা হবে? উপরের ত্রিভুজ থেকে যখন, তখন cos এর ভিতরে থিটা, তাহলে নিচের ত্রিভুজ থেকে তুমি যদি চাও cos এর ভিতরে কি হবে? নেগেটিভ থিটা। এবার নিচের ত্রিভুজে তুমি যদি ওই cos থিটা অনুপাতটা বের করতে চাও, সেম কি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। দ্যাট মিন্স ওবি ডিভাইডেড বাই ওসি, ওবি ডিভাইডেড বাই ওসি। এখন আমার কথা হলো, যেটা তুমি একটু লজিক্যালি থিঙ্ক করো তো, আমি কি এই জিনিসটাকে কপি করে এখানে নিয়ে গেছি না? এই জিনিসটাকে কপি করে যদি এখানে নিয়ে যাই, তাহলে ওসি আর ও এ বেসিক্যালি একই জিনিস। তাহলে নিচে আমি ওসি এর এগেইনস্টে কি লিখতে পারি? ও এ। এবার তুমি খেয়াল করে দেখো তো, ওবি বাই ও এ মানে কি ছিল? cos থিটা না? এইটা ইকুয়াল টু আলটিমেটলি কি লেখা যায়? cos থিটা। সো তুমি এবার প্রথমটার দিকে এবং শেষটার দিকে তুমি খেয়াল করো, cos নেগেটিভ থিটার রেশিও থাকে, আমি আলটিমেটলি প্রসিড করতে করতে পেয়ে গেছি কার অনুপাতটা? cos থিটার অনুপাতটা। দ্যাটস দ্য রিজন হোয়াই cos নেগেটিভ থিটা ইজ ইকুয়াল টু আমরা বলে থাকি cos থিটা। ঠিক আছে, একদম ঠান্ডা মাথায় এটা চিন্তা করবা, তাহলে বিষয়টা বুঝতে পারবা। ওকে, সো মাইনাস থিটা কোণের অনুপাত নিয়ে আমি এখানে আর কোনো কথা বাড়াইতে চাচ্ছি না। এর বাহিরে এখানে আর তোমার কোনো কিছু না জানলেও হবে। অন্যান্যগুলো যদি তুমি বের করতে চাও, এইটা আমি যেরকম দুইটা ত্রিভুজ, একটা ফার্স্ট কোয়াড্রেন্টে একটা ফোর্থ কোয়াড্রেন্টে নিয়ে কাজ করছি, সেম ওয়েতে ফার্স্ট কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টে দুইটা ত্রিভুজ নিয়ে তুমি অন্যগুলো প্রমাণ করতে পারবা। এবার আসো চতুর্ভাগের আলোচনা। এটাতে অত বেশি কথা অ্যাকচুয়ালি বলার কিছু নাই, ঠিক আছে? অত বেশি কথা বলার আসলে কিছু নাই, আমি শুধু জিনিসটা তোমাকে একটু জানাই রাখি। ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা বলে থাকি সকল ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ। সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, সকল ত্রিকোণমিতিক অনুপাত ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন বা সাইনের ঠিক বিপরীতটাকে কোসেক না, এই দুইটা পজিটিভ আর বাদ বাকি সবাই নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্টে ট্যান বা ট্যানের যে উল্টাটা আছে সেইটা পজিটিভ এন্ড বাদ বাকি সবাই নেগেটিভ। ফাইনালি ফোর্থ কোয়াড্রেন্টে কজ বা কজের ঠিক উল্টা যেটা আছে সেটা পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। এখন আমি তোমাকে ম্যাক্সিমাম এখানে আরেকটা কাজ করে দিতে পারি, তুমি এগুলো মনে রাখার জন্য একটা সুন্দর ছন্দ ইউজ করতে পারো। ছন্দটা এরকম: আফটার স্কুল টু কলেজ। কারণ তুমি তো বেসিক্যালি স্কুল থেকে পাশ করেই কলেজে ভর্তি হয়েছো, তাই না? সো এখানে পার্ট বাই পার্ট তুমি মনে রাখতে পারো এভাবে। আফটার মিন্স ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, আফটারের প্রথম লেটারটা মাথায় নাও, আফটারের প্রথম লেটারটা মাথায় নাও। আফটারের প্রথম লেটার কি? এ। এ দিয়ে বোঝায় ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ। দেন স্কুলের প্রথম লেটারটা মাথায় নাও, স্কুলের প্রথম লেটারটা কি? এস। সো স্কুল দিয়ে বোঝায় সেকেন্ড কোয়াড্রেন্টে এস ফর সাইন বা সাইনের উল্টাটা পজিটিভ। সেম ওয়েতে টু এর প্রথম লেটারটা কি? টি। সো টু দিয়ে বোঝায় থার্ড কোয়াড্রেন্টে টেন বা টেনের উল্টাটা পজিটিভ
ফাইনালি কলেজ। ঠিক আছে, কলেজের প্রথম লেটারটা কি সি। সি দিয়ে বোঝায় কি ফোর্থ কোয়াড্রেন্টে কজ বা কজের উল্টাটা পজিটিভ, এইভাবে তুমি মনে রাখতে পারো। আফটারের এ ফর ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, স্কুলের এস ফর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন বা সাইনের উল্টাটা পজিটিভ, টু এর টি ফর থার্ড কোয়াড্রেন্টে ট্যান বা ট্যানের উল্টাটা পজিটিভ, কলেজের সি ফর ফোর্থ কোয়াড্রেন্টে কজ বা কজের উল্টাটা পজিটিভ। সেই চতুর্ভাগের চিহ্ন পর্যন্ত যদি তোমার পড়া হয়ে থাকে, তুমি যদি এরকমটা হয় যে লেকচারটা দেখার সাথে সাথে নোট করো, তাহলে তুমি এইবার খাতাটা রেখে 2 মিনিট একটু রেস্ট নাও। আর যদি তুমি নোট না করো তাহলে তুমি ভিডিওটা পজ করো। ঠিক আছে, মোট কথা এই পর্যন্ত তোমার পড়া হয়ে থাকলে এখন তুমি 2 মিনিট একটু রেস্ট নাও। এদিকে আমাদের মাগরিবের আজান দিচ্ছে, আমরা 2 মিনিট পরে ভিডিওটা আবার স্টার্ট করতেছি। ঠিক আছে, ওকে। সো নামাজের বিরতির পর আবারও তোমাদের ওয়েলকাম জানাইতেছি। ব্যাস, তো আমাদের এই পর্যন্ত পড়া হয়েছে। তো এইবার আসো আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম শুরু করব। এক্স্যাক্টলি, তবে ম্যাথমেটিক্যাল প্রবলেম শুরু করার আগে প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের যেটা জানতে হবে আমরা এটা একটু জানি। আমরা চাচ্ছি সংযুক্ত কোণের মান নির্ণয়। আচ্ছা, বিষয়টা হলো সংযুক্ত কোণ কি? সংযুক্ত কোণ হইল সেই কোণগুলো যেগুলো 90 ডিগ্রির বড় কিংবা নেগেটিভলি 90 ডিগ্রির ছোট। মোট কথা যেই কোণগুলোকে প্রকাশ করতে তোমার 90 ডিগ্রির হেল্প লাগবে। যেমন আমি যদি তোমাকে বলি 180 ডিগ্রি, এটা প্রকাশ করতে কিন্তু 90-র হেল্প লাগতেছে, 2 ইন্টু 90 ডিগ্রি। সো 180 ডিগ্রি এটা একটা সংযুক্ত কোণ। দেন ধরো তোমাকে এরকম বলা হলো 150 ডিগ্রি, এটা প্রকাশ করতেও কিন্তু 90-র হেল্প লাগে। তুমি চাইলে এটাকে 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি এটাও লিখতে পারো, আবার চাইলে 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি এটাও লিখতে পারো। মোট কথা 150 ডিগ্রি এটাকে প্রকাশ করার জন্য 90 ডিগ্রি হেল্প লাগতেছে। কিভাবে, কি ফরমেশনে হেল্প লাগতেছে সেটা তো তুমি বুঝতেছো। আইদার 90 ডিগ্রির জোর গুণিতক দিয়ে, আইদার 90 ডিগ্রির জোর গুণিতক থেকে বিয়োগ করা লাগতেছে, কিংবা 90 ডিগ্রির বিজোড় গুণিতকের সাথে কিছু একটা যোগ করা লাগতেছে। এবার আরো একটা ধরো, আরো একটা তোমাকে দেখাই। ধরো এরকম 420 ডিগ্রি, এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি 5 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, और এইভাবে লিখতে পারি 4 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। বুঝতে পারছো? 450 থেকে 30 বিয়োগ করলেও 420, 360-এর সাথে 60 যোগ করলেও কিন্তু 420। মোট কথা এই যে 420, এইটাকেও দেখো প্রকাশ করার জন্য আইদার 90-র বিজোড় গুণিতকের হেল্প লাগতেছে কিংবা 90-র জোড় গুণিতকের হেল্প লাগতেছে। এরকম যে শুধু পজিটিভ অ্যাঙ্গেল, নট লাইক দ্যাট, পজিটিভ হোক নেগেটিভ হোক, যে অ্যাঙ্গেলগুলো প্রকাশ করার জন্য আমার 90-র জোড় গুণিতক অথবা বিজোড় গুণিতকের হেল্প লাগবে সেই অ্যাঙ্গেলগুলোকে বলা হয় সংযুক্ত কোণ। এইবার আমরা এই সংযুক্ত কোণের মানই বের করতে চাচ্ছি। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। কথা বুঝতে পারছো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। তো এখন কথা শোনো, সংযুক্ত কোণের মান বের করার জন্য আমাদের কি কি জিনিস খেয়াল রাখতে হবে, কি কি প্রসেসে আগাতে হবে। তার প্রথম কথা, ট্রাইগোনোমেট্রিক ফাংশনটাকে, টিএফ ফর ট্রাইগোনোমেট্রিক ফাংশন, সেটা সাইন হতে পারে, কজ হতে পারে, ট্যান, কট, সেক, কোসেক, এনিথিং ক্যান বি। ওই ট্রাইগোনোমেট্রিক ফাংশনটাকে n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা এই আকারে প্রকাশ করব, মাত্র যে দেখাইলাম বিষয়গুলো। দেন n এর মান যদি জোড় হয় তাহলে ট্রাইগোনোমেট্রিক ফাংশনটার কোনো চেঞ্জ হবে না, আর যদি n এর মান বিজোড় হয় তাহলে ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা
কো ট্রাইগোনোমেট্রিক ফাংশনে পরিবর্তন হয়ে যাবে। টিএফ ফর ট্রাইগোনোমেট্রিক ফাংশন, সিটিএফ ফর কো ট্রাইগোনোমেট্রিক ফাংশন। এখন কার কো ট্রাইগোনোমেট্রিক ফাংশন কি? সাইনের কো ট্রাইগোনোমেট্রিক ফাংশন হলো কোসাইন বা কজ, সেম কজ একটা সাইন। ট্যানের কো ট্রাইগোনোমেট্রিক ফাংশন কট, কটেরটা ট্যান। সেকের কো ট্রাইগোনোমেট্রিক ফাংশন কোসেক, কোসেকেরটা সেক। এন্ড লাস্ট কথা, চতুর্ভাগ অনুযায়ী টিএফ এর চিহ্ন বসবে। এইখানে খুব ইম্পর্টেন্ট কথা। দেখো এন জোর হলে টিএফ তো অপরিবর্তিত, মানে ট্রাইগোনোমেট্রিক ফাংশন যেটা সেটাই থাকবে, তখন শুধু সেটারই চিহ্ন দেখব। আর যদি এন বিজোড় হয়, ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা চেঞ্জ হয়ে কো ট্রাইগোনোমেট্রিক ফাংশন হবে না। সো চতুর্ভাগে কখনোই কো ট্রাইগোনোমেট্রিক ফাংশনের চিহ্নটা দেখা যাবে না, দেখতে হবে ট্রাইগোনোমেট্রিক ফাংশনের চিহ্নটা। বুঝছো? তাই লেখা আছে চতুর্ভাগ অনুযায়ী ট্রাইগোনোমেট্রিক ফাংশনের চিহ্ন বসবে। এখন কথা হলো ভাইয়া, এতক্ষণ ভরা আপনি যে বকবক গুলো করলেন বা যা বলেন কিছুই বুঝি নাই। আমার ক্ষেত্রেও তাই হইতো, কারণ একটা এক্সাম্পল না দেওয়া পর্যন্ত এই কথাগুলো আসলে বোঝার মতো কথাও না। তাহলে চলো ছোট্ট করে আমরা একটা এক্সাম্পল দিয়ে এই বিষয়গুলোকে ক্লিয়ার করে ফেলি। একটা খুবই ছোট্ট এক্সাম্পল আমরা নেব। তোমাকে ধরো জিজ্ঞেস করা হইল সাইন 390 ডিগ্রি এর মান কত। ঠিক আছে, এবার তুমি এটা সলভ দেখো। তুমি ফার্স্টে যেটা করবা, ট্রাইগোনোমেট্রিক ফাংশনটাকে n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা এই আকারে প্রকাশ করব। এবং তার জন্য আমরা কি করতে পারি, তোমাকে দেখতে হবে 390 এর কাছাকাছি 90-র গুণিতক কি কি আছে। সেটা 390 ছোটও হতে পারে বড়ও হতে পারে, নো প্রবলেম, আমি দুইটাই দেখাবো। সো তুমি যদি 390 এর ছোট চিন্তা করো, 360 এটা 90 এর গুণিতক, 4 ইন্টু 90 ডিগ্রি। সো তুমি চাইলে ফাংশনটাকে সেভাবে লিখতে পারো, সাইন 4 ইন্টু 90 ডিগ্রি মানে 360 ডিগ্রি। 390 বানানোর জন্য এবার 30 ডিগ্রি যোগ করতে হবে। পরের লাইনে যাও। আমরা কি বলছিলাম, যদি এন জোর হয়, দেখো এন ইন্টু 90-র সাথে যদি কম্পেয়ার করো, এখানে এন এর মান কত। প্রথম ম্যাথে আমি বিষয়গুলো একদম ভেঙ্গে ভেঙ্গে বুঝাচ্ছি, পরের ম্যাথগুলোতে আমি এত কথা বলবো না। সো তুমি যদি এন ইন্টু 90 প্লাস থিটার সাথে কম্পেয়ার করো, এন এর মান কত, এখানে 4। সো এন এর মানটা জোর না, তাহলে ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা অপরিবর্তিত থাকবে। দ্যাট মিন্স এখানে সাইন ফাংশনের কোনো পরিবর্তন হবে না, সাইন সাইনই থাকবে, থাকলো। আর যদি পরিবর্তন না হয়, অপরিবর্তিত থাকে, তাহলে পরেরটা নিয়ে তো কোনো কথাই নেই। এবার বলছে চতুর্ভাগ অনুযায়ী ট্রাইগোনোমেট্রিক ফাংশনের চিহ্ন বসবে। প্রশ্নটা হলো এই চতুর্ভাগ বিষয়টা আসলে কি জিনিস, এইটা খেয়াল করো, এইটা খেয়াল করো ভালো করে। কয়বার 90? 4 বার। সো তুমি খেয়াল করো, একবার 90, দুইবার 90, তিনবার 90, এটা হলো 4 বার 90। তার সাথে প্লাস মানে 4 বার 90 গিয়ে তোমার আরেকটু আগাতে হবে। আরেকটু আগালে অ্যাকচুয়ালি কোন কোয়াড্রেন্টে পড়তেছে, ফার্স্ট কোয়াড্রেন্ট। আর আমরা বলে আসছি ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ। সো যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ, সো এই সাইনের সামনে আর কোনো নেগেটিভ চিহ্ন আসার চান্স নেই, সাইন সাইনের মতোই থাকবে, জাস্ট তার পাশে সুন্দর করে সূক্ষ্মকোণটা বসে যাবে। সাইন 30 ডিগ্রির মান আমরা কত জানি, হাফ। বুঝলা বিষয়টা? এইবার আসো, যে এখানে তো আপনি দেখালেন, এখানে তো আপনি দেখালেন 390 এর কাছাকাছি কিন্তু 390 এর ছোট দিয়ে ভাঙায়া। এবার 390 এর কাছাকাছি কিন্তু 390 এর বড় দিয়ে ভাঙায় দেখান তো। 390 এর কাছাকাছি কিন্তু 390 এর বড় 90-র গুণিতক কি আছে, 450 ডিগ্রি। সো সেটা দিয়ে যদি ভাঙাতে যাই, তাহলে বিষয়টা এরকম হবে না, সাইন 5 ইন্টু 90 ডিগ্রি 450, যেহেতু 390 মিলাতে হবে, সো এবার আমাদের 60 ডিগ্রি বিয়োগ করতে হবে। কত বিয়োগ করতে হবে, 60 ডিগ্রি। এইবার তুমি খেয়াল করো, n ইন্টু 90-র সাথে যদি তুমি কম্পেয়ার করো, ইন দিস কেস আমাদের n এর মান কত, 5। জোর না বিজোর? বিজোর। আর আমরা বলছি n এর মান যদি বিজোর হয়, তাহলে ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা ও ট্রাইগোনোমেট্রিক ফাংশনে চেঞ্জ হয়ে যাবে। দ্যাট মিন্স সাইনটা ওর ও ট্রাইগোনোমেট্রিক ফাংশনে চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, কস। কস হইল, বিষয় ক্লিয়ার। দেন এবার আমার হিসাব করতে হবে কি, কোয়াড্রেন্ট।
এবার আমার হিসাব করতে হবে কোয়াড্রেন্ট। সো এইবার তুমি একটু কোয়াড্রেন্টের হিসাবটা দেখো তো। এইবার কয়বার 90°? 5 বার না? একবার 90, দুইবার 90, তিনবার 90, চারবার 90, 5 বার। এবার 5 বার 90 গিয়ে প্লাস হয়েছে না মাইনাস হয়েছে? মাইনাস, মানে তোমাকে এবার 5 বার 90 গিয়ে একটু ব্যাক করতে হবে, একটু ব্যাক করতে হবে। সো 5 বার 90 গিয়ে তুমি একটু ব্যাক করলে মানে কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে। এখন এই ফার্স্ট কোয়াড্রেন্টে কোট্রাইগোনোমেট্রিক ফাংশনের চিহ্ন দেখা যাবে না। এই যে বলছি, চেঞ্জ হয়ে যখন গেল তখন চতুর্ভাগ অনুযায়ী কার চিহ্ন বসবে? ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা। দেখো সাইনের কোট্রাইগোনোমেট্রিক ফাংশন এটা, এর চিহ্ন ফার্স্ট কোয়াড্রেন্টে দেখা যাবে না, দেখতে হবে কার? যেখান থেকে আসছে ওই ট্রাইগোনোমেট্রিক ফাংশনটার চিহ্ন দেখতে হবে। যেহেতু এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, যেটারই চিহ্ন দেখো না কেন সেম হবে। কিন্তু যখন অন্য কেসগুলো আসবে, আমরা এরপরের ম্যাথগুলো যখন দেখব, সেটার জন্য ভুল তো করা যাবে না। সো যে কোয়াড্রেন্টে গিয়ে পড়লো সেই কোয়াড্রেন্টে ট্রাইগোনোমেট্রিক ফাংশনটার চিহ্ন দেখতে হবে, কোট্রাইগোনোমেট্রিক ফাংশনের চিহ্নটা দেখা যাবে না। সো ফার্স্ট কোয়াড্রেন্টে সাইনের চিহ্নটাকে প্লাস, এই জন্য কজের সামনে প্লাস প্লাসই থাকবে, জাস্ট সূক্ষ্ম কোণটা চলে আসবে 60°। আর কস 60°-র মান কত? হাফ। দেখছো সিমিলার রেজাল্ট চলে আসছে না? এখানেও যা রেজাল্ট আসছে এখানেও কিন্তু তাই রেজাল্ট আসছে। সো এক্সাম্পলটা থেকে হোপফুলি বিষয়টা তোমার মাথায় একটু ঢোকার চেষ্টা করছে। এইবার চলো তাহলে আমরা বেশ কিছু প্রবলেম সলভ করব, তাহলে দেখবা বিষয়গুলো একদম তোমার তটস্থ হয়ে যাবে। প্রথম যে প্রবলেমটা, এটা কেতাব স্যারের বইয়ের ম্যাথ। কি বলছে? বলছে হলো tan -1590°। আমরা ফার্স্টে এখানে যে কনসেপ্টটা খাটাবো সেটা হলো tan এর ভিতরে নেগেটিভ থাকলে ওই নেগেটিভটা বাহিরে বের হয়ে আসে। সো tan এর ভিতরে -1590° মানে এটাকে আমরা বলতে পারি -tan 1590°। ওকে, -tan 1590°। ফাইন। এবার নেক্সট লাইনে যাব। ওকে ওকে, দেখো -tanটা ঠিক থাকলো। এইটাকে কোন ফরমেশনে নিতে হবে? n × 90 ± θ। এখন এইটা করার প্রসেসটা কি? আগেরটা না হয় ছোট অ্যাঙ্গেল ছিল 390, তুমি একদম খুব ইজি ক্যালকুলেশন করতে পারছো যে এর ছোট 90-র কাছাকাছি 90-র গুণিতক কি আছে, কিংবা এর বড় 90-র গুণিতক কি আছে। কিন্তু এটা তো একটু বড় অ্যাঙ্গেল 1590। সো এগুলোর জন্য তুমি যেটা করবে, ক্যালকুলেটর ইউজ করবে। ওই 1590-কে তুমি 90 দিয়ে ভাগ করে দাও, কত আসলো? 17 পয়েন্ট সামথিং না? 1590-কে 90 দিয়ে ভাগ করলে কত আসে? 17 পয়েন্ট সামথিং। সো দশমিকের পরের অংশটা বাদ দাও, আগে আছে কত? 17। এবার তুমি 17 দিয়ে 90-কে গুণ করো, কত? 1530°। বুঝছো? এইটা নিয়ে এবার কাজ করব আমরা। সো 17 × 90° মানে 1530°। 1590 বানানোর জন্য এবার আমার যোগ করতে হবে 60°। হোপফুলি বুঝতে পারছো। এইবার তুমি খেয়াল করো, n × 90-র সাথে যদি তুমি চিন্তা করো, এখানে তোমার n এর মানটা কত? 17, হুইচ ইজ অড নাম্বার বা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হইলে ট্যানটা ওর কোট্রাইগোনোমেট্রিক ফাংশনে চেঞ্জ হয়ে যাবে, আর tan এর কোট্রাইগোনোমেট্রিক ফাংশন হইল কট। হইল। এখন তোমার কি করতে হবে? চতুর্ভাগ দেখতে হবে। স্টেপগুলো খেয়াল রাখো শুধু। এবার তোমার চতুর্ভাগ দেখতে হবে। সো তুমি চতুর্ভাগ হিসেব করো। কয়বার 90? 17 বার। সো তুমি একটু ভাবো, এক সার্কেল ঘুরে আসলে 4, 2 সার্কেল ঘুরে আসলে 8, 3 সার্কেল ঘুরে আসলে 12, 4 সার্কেল ঘুরে আসলে 16, তার সাথে 17 হলো। এবার 17 বার 90 যাওয়ার পর প্লাস আছে, মানে তোমার আরেকটু আগাতে হবে। আরেকটু আগালে কোন কোয়াড্রেন্টে পড়তেছে? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে কোট্রাইগোনোমেট্রিক ফাংশনের চিহ্নটা দেখা যাবে না, দেখতে হবে কার? ট্রাইগোনোমেট্রিক ফাংশনের চিহ্নটা। সো সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যানটা কিন্তু নেগেটিভ। সো সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যানটা নেগেটিভ, আর এখানে একটা নেগেটিভ আছে, দুইটা মিলে আলটিমেটলি কি হবে? পজিটিভ। চিহ্নের কাহিনী শেষ। এবার স্রেফ সূক্ষ্মকোণটা ছোট্ট করে নিয়ে এসে বসায় দাও। সো আলটিমেটলি তাহলে কত আসতেছে?
cot 60 ডিগ্রি, আর cot 60 ডিগ্রির মান হলো 1/√3। সো দিস ইজ দ্য অ্যান্সার। বোঝা গেল? বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছো। ফাইন, গেল, এই প্রবলেমও শেষ। এবার এইটাতে আসো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এই টাইপের প্রবলেমগুলা পরীক্ষায় খুব আসে। দেখো, এই ক্লাসের শেষে, এই ক্লাসটা শেষ করে একদম এন্ডে গিয়ে আমরা যেটা করব, পুরো ক্লাসে আমরা যে কোশ্চেনগুলো সলভ করলাম, এই কোশ্চেনগুলা শর্টকাটে কিংবা ক্যালকুলেটর দিয়ে কিভাবে সলভ করা যায় একবারে ক্লাসের মধ্যেই শেষ করে দেবো, এটা আর ফেলে রাখবো না। ঠিক আছে? সো ক্লাসের পরে হয়তোবা আমাদের 10 মিনিট বা 15 মিনিট এক্সট্রা টাইম লাগবে, যেখানে আমরা ক্যালকুলেটরের ইউজও দেখাই দেবো, আর যদি কোথাও শর্টকাট কিছু থেকে থাকে তাহলে সেটাও আমি তোমাদের দেখাই দেবো। এইভাবেই আমরা ত্রিকোণমিতিতে প্রসিড করব। এবার আসো, আগে আমরা এই কোশ্চেনটা মেইন নিয়মে সলভ করি। ফার্স্টে আমরা মাইনাসের কাজগুলো সেরে ফেলি। এখানে তো কোনো মাইনাসের কাহিনী নেই, তাহলে লিখে ফেলো সাইন 780 ডিগ্রি ইন্টু কজ 390 ডিগ্রি। গেল। সাইনের ভিতরে মাইনাস থাকলে সেটা বাহিরে বের হয়ে আসবে, কজের ভিতরে মাইনাস থাকলে সেটা ভ্যানিশ হয়ে যাবে। সো কজের ভিতরে মাইনাসটা ভ্যানিশ হয়ে গেল মানে এটা প্লাস, আর এর মাইনাসটা বাইরে আসলে মানে এটা মাইনাস। তো প্লাস মাইনাসে অ্যাকচুয়ালি মাইনাস। সাইন 330 ডিগ্রি ইন্টু কজ 300 ডিগ্রি। এটা সহজ হবে। কেন সহজ হবে? কারণ অ্যাঙ্গেলগুলো ছোট ছোট। সো অ্যাঙ্গেলগুলোকে এবার তুমি 90 গুণিতকে ভাঙো। সাইন 780 ডিগ্রি, এটাকে আমরা এভাবে লিখতে পারি না, 8 ইন্টু 90 ডিগ্রি মানে 720 ডিগ্রি, 780 মিলানোর জন্য প্লাস 60 ডিগ্রি, ইন্টু কজ 4 ইন্টু 90 ডিগ্রি মানে 360, 390 মিলানোর জন্য প্লাস 30 ডিগ্রি, মাইনাস, চোখের দেখায় যেন ভুল না হয় এজন্য আমি বলবো এটাকে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করে নাও, পরের কাজটা আর একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে করো। সাইন 330 ডিগ্রি, এটাকে এইভাবে লিখতে পারি 4 ইন্টু 90 ডিগ্রি মানে 360, 330 এর জন্য 30 ডিগ্রি বিয়োগ করতে হবে, ইন্টু কজ সেম জিনিস 4 ইন্টু 90 ডিগ্রি মানে 360, এবার 300 জন্য 60 ডিগ্রি বিয়োগ করতে হবে। ওকে, এবার এক এক করে হিসাব করো। আমি একটা কোয়াড্রেন্ট আঁকায় রাখি, ওই কোয়াড্রেন্ট দিয়ে সবগুলো বুঝাই দেব। 8 ইন্টু 90, এন এর মান জোর, সাইন অনুপাতের কোনো চেঞ্জ হবে না। 8 বার 90 গিয়ে তার সাথে প্লাস, তো তুমি চিন্তা করো তো, একবার ঘুরে আসলে 4 আর একবার ঘুরে আসলে 8, 8 বার 90 গিয়ে প্লাস মানে কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে ট্রাইগোনোমেট্রিক ফাংশনটার চিহ্ন কি? পজিটিভ। সো সামনে পজিটিভ, আর চলে আসবে শুধুমাত্র সূক্ষ্মকোণটা সাইন 60 ডিগ্রি। খেলা শেষ। ইন্টু, এবার এটাতে আসো, n ইন্টু 90 কম্পেয়ার করলে n এর মান 4, জোড় সংখ্যা, তাহলে এখানেও ট্রাইগোনোমেট্রিক ফাংশনটার কোনো চেঞ্জ হবে না। 4 বার 90 গিয়ে প্লাস, সো এক সার্কেল ঘুরে আসে মানে 4 বার, তার সাথে প্লাস মানে ফার্স্ট কোয়াড্রেন্ট। সো এতটুকুর জন্য দোনোটাই ফার্স্ট কোয়াড্রেন্ট। এটার হিসাব নিকাশ শেষ। প্রথম থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যে কাজখানা করছি, এই কাজের জন্য ইন এভরি কেস আমরা কোন কোয়াড্রেন্ট আসতেছি? ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে কস পজিটিভ, সাথে থাকলো শুধুমাত্র সূক্ষ্মকোণটা, এই দুইটা গুণ আকারে আছে। প্রথম ফার্স্ট কোয়াড্রেন্টের কাজ শেষ। মাইনাস, এবার সরি ফার্স্ট কোয়াড্রেন্ট না, থার্ড কোয়াড্রেন্ট, প্রথম থার্ড কোয়াড্রেন্টের ভিতরের কাজ শেষ। এবার পরের গুলোতে যাও। 4 ইন্টু 90 ডিগ্রি, আর একটা চতুর্ভাগ আঁকায় নেই যাতে করে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, 4 বার 90, সো এটাও n এর মান জোর, সাইন অনুপাতের কোনো পরিবর্তন হবে না, সাইন সাইনের মতোই থাকলো। এবার 4 বার 90 গিয়ে মাইনাস, পুরো এক সার্কেল ঘুরে 4 বার মাইনাস মানে একটু ব্যাক করলাম, ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে সাইন অনুপাত কি? নেগেটিভ, সামনে একটা মাইনাস,
তার সাথে সূক্ষ্মকোণ 30 ডিগ্রি ইন্টু, পরেরটায় যাও, 4 × 90, এন এর মান জোর, সো এখানেও কজের কোনো চেঞ্জ আসবে না। এবারও 4 বার 90 গিয়ে ব্যাক করলাম, পুরো এক সার্কেল ঘোরা মানে 4 বার, তার সাথে মাইনাস মানে একটু ব্যাক করছি। সো পরের থার্ড ব্র্যাকেটের ভেতরে দুইটার জন্য কোয়াড্রেন্ট কোনটা? ফোর্থ কোয়াড্রেন্ট। এখন এই ফোর্থ কোয়াড্রেন্টে কজ কিন্তু পজিটিভ, সো কজের চিহ্ন পজিটিভ, সাথে আসবে শুধুমাত্র সূক্ষ্মকোণটা। ব্যাস, এবার মান বসায় দাও। sin 60 ডিগ্রির মান √3/2, cos 30 ডিগ্রির মান √3/2। সো দুইটা √3/2 গুণ করলে এটা অ্যাকচুয়ালি হবে 3/4, মাইনাস মাইনাসে প্লাস, sin 30 এর মান হাফ, cos 60 এর মান হাফ, দুইটা হাফ গুণ করলে 1/4, লসাগু 4, উপরে 3 এর একে 4, যোগ করলে আলটিমেটলি অ্যান্সার হবে 1, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। এই প্রবলেমটাই আমি তোমাকে বলবো, দিস ইজ দ্য প্রবলেম ফ্রম হুইচ তোমার জটিল প্রবলেম ধীরে ধীরে শুরু হচ্ছে। সো তুমি যদি কোনো কারণে বুঝতে সামান্যতম প্রবলেম ফিল করো, জটিলতা ফিল করো, তাহলে ভিডিওটা একটু ব্যাক করো, ভিডিওটা একটু পিছনে টেনে দাও, দিয়ে আমি যা বললাম শুরুর থেকে জিনিসগুলো আরেকবার একটু তুমি রিপিট করো, তাহলে দেখবা এইটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আর এইটাতে আর কোনো প্রবলেম না হলে আমাদের পরের গুলোতেও প্রবলেম হবে না। চলো আমরা এবার পরের প্রবলেমটায় চলে যাই। প্রবলেমগুলো ভাইয়া এমন ভাবে সেট করার ট্রাই করছে যেন সিমিলার প্রবলেমগুলো একসাথে থাকে। দেখো, এই যে দুটো প্রবলেম আমরা সলভ করলাম, এখানে কোথাও কিন্তু কোনো আননোন টার্ম আসেনি, সবগুলো নোন ভ্যালু ছিল, সব নোন অ্যাঙ্গেল ছিল, সব জানা অ্যাঙ্গেল ছিল। কিন্তু এইখানে দেখো আননোন টার্ম চলে আসছে, এন। এন কি আমরা জানি না, কারণটা কি? এন এর মান বলছে যে কোনো পূর্ণ সংখ্যা, কোন পূর্ণ সংখ্যা সেটা কি আমরা জানি না। সো এইবার এন টাইপের যে প্রবলেমগুলো সেগুলো একসাথে করছি, এই একটা প্রবলেম, এই একটা প্রবলেম। বুঝতে পারছো বিষয়টা? এন রিলেটেড প্রবলেমগুলো ভাইয়া আবার একসাথে করছে। এখন শোনো, এন রিলেটেড প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয়। শুরুতেই আমি একটু বলি, দেখো আমরা অলওয়েজ টার্গেট রাখতেছিলাম কি, ট্রাইগোনোমেট্রিক ফাংশনটাকে n × 90 ± θ, ওই এনটা আইদার জোর আইদার বিজোড়। সো এখানে তো তোমার অ্যাঙ্গেলগুলো সব জানা, সো এগুলোকে n × 90 ফরম্যাটে প্রকাশ করলে সবসময় n এর মানগুলো তোমার জানা ছিল, তুমি দেখেই বুঝতে পারতেছিলে জোর নাকি বিজোড়। বাট এখানে n নিজেই তো একটা আননোন জিনিস, সো তুমি জানো না যে এই n জোর নাকি বিজোড়। এই জন্য আমার সেপারেটলি দুইটা কাজ করতে হবে, একবার n কে জোর ধরে আর একবার n কে বিজোড় ধরে। সো আমরা যদি সেই কাজ করি তাহলে দেখো, প্রথমে n জোর হলে আমরা n কে লিখতে পারি 2m, এই টাইপের কিছু, যেখানে m হইল যে কোনো পূর্ণ সংখ্যা। দেখো, তুমি যে কোনো পূর্ণ সংখ্যা m চিন্তা করো, m এর মান যদি 1 হয়, 2 × 2, তার মানে n জোর। m এর মান যদি 2 হয়, 2 × 2 = 4, আউটপুট হিসেবে n আসতেছে জোর। m এর যে মানই বসাও, আউটপুট হিসেবে n এর যে মানটা আসবে সেটা জোর আসবে। এবার তুমি n এর মান 2m কোশ্চেনে নিয়ে গিয়ে বসায় দাও, তাহলে আমরা পাচ্ছি কি, sin -1230 ডিগ্রি মাইনাস cos, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে n এর জায়গায় 2m বসাবো, n এর জায়গায় 2m, তাহলে n এর জায়গায় 2m বসালে এটা হবে 4m + 1 × π + π/3। ম্যাথটা এরকম দাঁড়াইলো, ঠিক আছে? ব্যাস। এইবার আসো, এক এক করে কাজ করব। ফার্স্টে ভিতরের মাইনাসটাকে বাহিরে বের করে নিয়ে আসো, মাইনাস সাইন 1230 ডিগ্রি, গুড, মাইনাস যা ছিল তাই, ঠিক আছে? দেন এইবার তুমি দেখো, মাইনাসটা থাকলো, সাইন থাকলো, 1230 ডিগ্রিকে কেমনে লিখবো? আমি তো প্রসেস শিখাই দিছি, 1230 ডিগ্রি একটা বড় মান না? সো লেখার জন্য তুমি ফার্স্টে 1230 ডিগ্রিকে
90 দিয়ে ডিভাইড করে নাও, কত আসলো? 13 দশমিক সামথিং। সামথিং এর কথা বাদ দাও, 13 ইন্টু 90 কত আসে? 1170। এই কাজই করব এবার। 13 ইন্টু 90 ডিগ্রি মানে 1170 ডিগ্রি, কিন্তু আমার লাগতেছে 1230 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি যোগ করতে হবে। বুঝতে পারছো? মাইনাস যা ছিল তাই। আচ্ছা, এইখানে আমি অল্প একটু মডিফাই করব। এই ভিতরের 4m প্লাস 1টাকে আমি বানাবো 8m প্লাস 2, আর কষ্ট করে এই পাইটাকে বানাবো পাই বাই 2। তুমি দেখো ঘটনা সেম ঘটবে। এখান থেকে 2 কমন নাও, তাহলে হবে 4m প্লাস 1, ওই 2 আর নিচে 2 কেটে যাবে। এখন এইটা করার পেছনে কারণ কি? কারণ আমরা চাচ্ছি 90 ইন্টু n এই ফরম্যাটে আনার জন্য। এটা ছিল 180 ইন্টু সামথিং, সো 180-কে 2 দিয়ে ভাগ করে 90, তার সাথে ওই সামথিংটাকে ব্যালেন্স করার জন্য কত দিয়ে গুণ করছি? 2 দিয়ে। বুঝছো কেন করছি? বুঝতে পারছো হোপফুলি। এইবার তুমি আসো, 13 ইন্টু 90, এন এর মান বিজোড়, তাহলে সাইনটা তার কো ট্রাইগোনোমেট্রিক ফাংশনে চলে যাবে কোসাইন বা কস। 13 বার 90 তার সাথে প্লাস। এবার তুমি একটু থিঙ্ক করো, এটা যদি কোয়াড্রেন্ট হয়, এক সার্কেল ঘুরে আসলো 4, 2 সার্কেল ঘুরে আসলো 8, 3 সার্কেল ঘুরে আসলো 12, আর একটু আগাইলো 13। সো 13 মানে কি? ওয়াই অক্ষের পজিটিভ দিকে, তার সাথে প্লাস মানে আর একটু চলে কোন কোয়াড্রেন্টে চলে যাবে? সেকেন্ড কোয়াড্রেন্টে। সো সেকেন্ড কোয়াড্রেন্টে ট্রাইগোনোমেট্রিক ফাংশনের চিহ্ন দেখা যাবে না, দেখতে হবে কি ট্রাইগোনোমেট্রিক ফাংশনের চিহ্ন। এই দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে যদি তুমি ট্রাইগোনোমেট্রিক ফাংশনের চিহ্নটা দেখো তাহলে কিন্তু মাইনাস, বাট সেকেন্ড কোয়াড্রেন্টে ট্রাইগোনোমেট্রিক ফাংশনের চিহ্নটা কি? প্লাস। সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে প্লাস, সো প্লাস মাইনাসে মাইনাস cos 60 ডিগ্রি। বুঝছো বিষয়টা? বুঝছো? ওকে, এবার এটাতে আসো। এইখানে তুমি এম এর যে কোনো পূর্ণ মান একটু ইনপুট দাও তো। এম যদি 1 ইনপুট দাও, আচ্ছা ধরো এম তুমি 0 ইনপুট দিলা, তাহলে 0 প্লাস 2 মানে 2, 2 ইন্টু পাই বাই 2, 90-র জোর গুণিতক। এম এর মান 1 দাও, 8 আর 2 10, 10 ইন্টু 90, তাও এন এর মান জোর। এম যদি তুমি 2 দাও, আর 2 গুণে 16 দিয়ে 18, 18 ইন্টু 90, তাও এন এর মান কিন্তু জোর। সো এম এর মান তুমি এখানে যাই ইনপুট দাও না কেন, এইখানে সবসময় জোর সংখ্যা আসবে, মানে এন এর মান কি এখানে জোর। সো এন এর মান যদি জোর হয়, তাহলে আমরা বলতে পারি এই কজ অনুপাতটারও কোনো চেঞ্জ হবে না। সরি, 2 দিন থেকে প্রচন্ড ঠান্ডা লাগছে। তাহলে এখানে এম এর যে কোনো পূর্ণ সংখ্যা 0 বা যে কোনো পূর্ণ সংখ্যা ইনপুট দাও না কেন, অলওয়েজ এটা জোর ইন্টু 90, জোর ইন্টু 90 মানে এন এর মান আসতেছে জোর। সো এন এর মান জোর হওয়ার কারণে অনুপাতের কোনো চেঞ্জ হয়নি, কজ কজই থাকবে। এবার আমরা কোয়াড্রেন্ট দেখব। এই কোয়াড্রেন্টটা দেখার জন্য একটু কোয়াড্রেন্ট আঁকাই। প্রথমে যদি 0 ইনপুট দাও, 0 প্লাস 2 মানে 2, 2 বার 90 তার সাথে প্লাস, একবার 2 বার 90 তার সাথে প্লাস। সেকেন্ড কোয়াড্রেন্ট যদি 1 হয়, তাহলে 8 আর 2 10, 10 বার 90 তার সাথে প্লাস, 4 8 হয় 10, 10 বার 90 তার সাথে প্লাস। সেকেন্ড কোয়াড্রেন্ট। সেম ভাবে তুমি এম এর মান 2 ইনপুট দাও, তাহলে 16 দিয়ে 18, 18 ইন্টু 90 মানে 18 বার 90 তার সাথে প্লাস, 4 8 12 16 17 18 বার 90 তার সাথে প্লাস। মানে এভরি কেসে এখানে কোন কোয়াড্রেন্টটা আসতেছে? থার্ড কোয়াড্রেন্ট। আর থার্ড কোয়াড্রেন্টে আমরা জানি কজের চিহ্নটা কি? মাইনাস। মাইনাস আর এই মাইনাসে আলটিমেটলি এখান থেকে প্লাস হয়ে গেল। এবার জাস্ট সূক্ষ্ম কোণটা নিয়ে এসে বসিয়ে দাও পাই বাই 3। আর পাই বাই 3 মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি। সো একটা নেগেটিভ কস 60 ডিগ্রি, একটা পজিটিভ কস 60 ডিগ্রি, দুইটা সুন্দর করে ক্যান্সেলড আউট হয়ে গেল। এখান থেকে আসলো কত? 0। এতক্ষণে কিন্তু আমরা ম্যাথের
একটা পার্ট কেবল সলভ করছি, সেটা হলো এন জোর ধরে। এইবার খেলা জমবে এন বিজোড় ধরে। এবার কথা কম হবে, কাজ বেশি হবে। এগুলো কিন্তু খুব সহজে শর্টকাট দিয়ে সলভ করা যায়, ক্যালকুলেটরে সলভ করা যায়। আমি ফার্স্টে তোমাকে একদম মেইন নিয়মটা, ডিটেইল নিয়মটা দেখাই দিচ্ছি। আচ্ছা, তো এন যদি বিজোড় হয়, এন এর ফরমেশনটা এরকম হবে 2m + 1, যেখানে এম যে কোনো পূর্ণ সংখ্যা। এটা নিয়ে হোপফুলি আর কোনো প্রবলেম নেই। এম এর মান যে কোনো পূর্ণ সংখ্যা বসাই দিয়ে দেখো, আউটপুট হিসেবে এন এর মানটা আসবে বিজোড়। এবার তাহলে আমরা কি পাচ্ছি? চেঞ্জটা আসবে কোথায়? সাইন -1230 ডিগ্রি থাকবে, এইখানে চেঞ্জটা আসবে। কি চেঞ্জ হবে? এন এর জায়গায় বসাবো 2m + 1। তাহলে স্রেফ এন এর জায়গায় যদি আমি 2m + 1 বসাই, তাহলে ওটা হবে 4m + 2, তার সাথে 1 যোগ করলে 4m + 3। এন এর জায়গায় 2m + 1, তাকে 2 দিয়ে গুণ করো, 4m + 2, তার সাথে 1 যোগ করলে 4m + 3। ঠিক আছে। সো পরের লাইনে যদি যাই, একবারেই কাজ সারিত। দেখো সাইন -1230 ডিগ্রি, এইটাকে ভাঙায় 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 কি আসছে? -cos60 ডিগ্রি। এইটাকে আমি আর বুঝালাম না। সাইন -1230 ডিগ্রি, এইটা ভাঙায় 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 কি আসছিল? -cos60 ডিগ্রি। তো এটা একবারে লিখে ফেললাম -cos60 ডিগ্রি। খেলা দেখাবো এই জায়গায়, -cos সেকেন্ড ব্র্যাকেট, আমি এটাকে লিখবো হলো 8m + 6 * π/2 + π/3। পাইকে π/2 বানাইছি, মানে 2 দিয়ে ভাগ করছি, ব্যালেন্স করার জন্য এটাকে 2 দিয়ে গুণ করছি, তখন হয়ে গেছে 8m + 6। এবার এই এম এর মান তুমি যে কোনো পূর্ণ সংখ্যা ইনপুট দাও, তাহলে অলওয়েজ কিন্তু জোর হবে। 0 বা যে কোনো পূর্ণ সংখ্যা ইনপুট দাও, 0 যদি ইনপুট দাও 6 জোড় সংখ্যা, 1 ইনপুট দিলে 8 6 14 জোড় সংখ্যা, 2 ইনপুট দিলে 16 আর 6 22 জোড় সংখ্যা, অলওয়েজ জোড় সংখ্যা। ফাইন, বুঝতে পারছো? তাহলে -cos60 ডিগ্রি এটা থাকলো। এখানে এম এর মান 0 বা যে কোনো পূর্ণ সংখ্যা যদি ইনপুট দাও, এটা অলওয়েজ জোর। সো অলওয়েজ যদি জোর হয়, 90 যদি অলওয়েজ জোর গুণিতক হয়, তাহলে কজ অনুপাতের কোনো চেঞ্জ হবে না, কজ কজই থাকবে। এবার কোয়াড্রেন্ট দেখতে হবে, তাই না? কোয়াড্রেন্ট দেখতে হবে। কোয়াড্রেন্ট দেখো তো, যদি 0 ইনপুট দাও, 6 বার 90 তার সাথে প্লাস, ঘুরে আসলে 4 5 6, 6 বার 90 গিয়ে তার সাথে প্লাস। কোন কোয়াড্রেন্ট? থার্ড কোয়াড্রেন্ট। যদি 1 ইনপুট দাও, তাহলে 8 6 14, 14 বার π/2 বা 14 বার 90 তার সাথে প্লাস, 4 8 12 13 14 তার সাথে প্লাস, সেকেন্ড থার্ড কোয়াড্রেন্ট। সো অলওয়েজ তুমি হিসাব করে দেখবে, এখানেও আসবে থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে ট্রাইগোনোমেট্রিক ফাংশন কজ এখানে কি? নেগেটিভ না? সো নেগেটিভ আর নেগেটিভ মিলে পজিটিভ, তার সাথে π/3। এখানেও সেম জিনিস, একটা নেগেটিভ ভ্যালু একটা পজিটিভ ভ্যালু, কত আসবে? 0। এখানে আমি একটু বলি, যখন দেখবা দুই ক্ষেত্রেই সেম অ্যান্সার আসবে, তখন অ্যান্সার লিখবা একটা। এখন এমনও হইতে পারে জোর নিয়ে যে ভ্যালুটা আসছে, বিজোর নিয়ে সে ভ্যালুটা নাও আসতে পারে, সেম ভ্যালু আসবে, ব্যাপারটা এরকম না। আই রিপিট, সেম ভ্যালু আসবে, ব্যাপারটা এরকম না। জোর নিয়ে একটা ভ্যালু আসতে পারে, বিজোর নিয়ে আরেকটা ভ্যালু আসতে পারে, তখন তুমি দুইটা অ্যান্সার লিখবা। বাট এখানে যেহেতু সেম জিনিস আসছে, তাহলে আলটিমেটলি অ্যান্সার কি? একটাই, এবং অ্যান্সারটা হলো 0। কাহিনী শেষ। খুবই 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 ইম্পর্টেন্ট একটা ম্যাথ, খুবই 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 ইম্পর্টেন্ট একটা ম্যাথ। বুঝছো? বুঝছো কথা? ওকে, সিমিলার আর একটা কোয়েশ্চেন আছে, এটা সব ছাড়ার বইয়ে আছে। এইটা আমি তোমাকে একটু বাড়ির কাজ দিয়ে দিলাম, এইটা আর আমি সলভ করে না দিই, ঠিক আছে? এটা বাড়ির কাজ, এটা তুমি নিজে সলভ করবে, এটা তোমার HW। এবার আসো নেক্সট প্রবলেম, দেখি
এইটা কেমন লাগে দেখি, এইটা কেমন লাগে। tan15, tan45, tan75, এইভাবে চলতে চলতে কত করে বাড়তেছে দেখো তো, 30 করে বাড়তেছে, বেড়ে কত হয়েছে tan165 ডিগ্রি। তাহলে মাঝখানে যে মিসিং টার্ম গুলো আছে সেগুলো যদি লিখি তাহলে দাঁড়াচ্ছে কি দেখো তো, tan15 ডিগ্রি 30 বাড়লে tan45 ডিগ্রি 30 বাড়লে tan75 ডিগ্রি 30 বাড়লে tan105 ডিগ্রি 30 বাড়লে tan135 ডিগ্রি 30 বাড়লে tan165 ডিগ্রি হলো। এবার আমি তোমাকে টার্গেট অ্যাঙ্গেল গুলা দেখাই দিই। এখানে টার্গেট অ্যাঙ্গেল হইল 105, 135, 165, কারণ এই সবগুলো হলো সংযুক্ত কোণ। কারণ এই অ্যাঙ্গেলগুলোকে প্রকাশ করতে গেলে 90-র হেল্প লাগবে। যেমন তুমি এটাকে লিখতে পারো 1 × 90 + 15, এটাকে লিখতে পারো 1 × 90 + 45, এটা 1 × 90 + 75। আবার এভাবেও লিখতে পারো, এটা 2 × 90 - 75, এটা 2 × 90 - 45, এটা 2 × 90 - 15। এখন কথা হলো, আমি সবগুলোকে 90-র বিজোড় গুণিতক দিয়ে প্রকাশ করব নাকি জোড় গুণিতক? আচ্ছা তুমি বলো তো, আমি যদি এই প্রত্যেকটাকে 90-র বিজোড় গুণিতক দিয়ে প্রকাশ করি, মানে 1 × 90 এই আকারে প্রকাশ করি, এনটা বিজোড়, তখন কি আর ট্যান অনুপাতটা ট্যান থাকবে? থাকবে না তো, কারণ আমরা তো বলছি এন যদি বিজোড় হয় বা 90-র বিজোড় গুণিতক হয় তাহলে ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা কোট্রাইগোনোমেট্রিক ফাংশনে চেঞ্জ হয়ে যাবে। দ্যাট মিনস ট্যান গুলো কট হয়ে যাবে। তখন এই সামনের যে ট্যান গুলো আছে তার সাথে কেটে যাওয়ার কোনো চান্স নাই, কারণ এগুলো যোগ আকারে আছে। যদি গুণ আকারে থাকতো তখন ট্যানের সাথে কট মানে 1/10 ওটা কাটার একটা চান্স থাকতো। সো যেহেতু এগুলো সব যোগ আকারে আছে, এই ট্যানগুলোর সাথে কাটতে গেলে পরের গুলোকেও আমার ট্যানের ফরমেশনেই রাখতে হবে। ট্যানে যদি রাখতে চাই তাহলে এগুলোকে 90-র জোড় গুণিতকে ভাঙাইতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, প্রথম তিনটাকে ঠিক রাখি, প্রথম তিনটা যা ছিল তাই থাক, ওগুলোকে কোনো চেঞ্জ আনলাম না। tan105, এটাকে লিখতে পারি 2 × 90 ডিগ্রি -75 ডিগ্রি, 180 থেকে 75 গেলে 105 প্লাস tan 2 × 90 ডিগ্রি -45 ডিগ্রি প্লাস tan 2 × 90 ডিগ্রি -15 ডিগ্রি। ট্যান অনুপাত যেন চেঞ্জ না হয় এই জন্য প্রত্যেকটাকে 2 × 90 মানে 90-র জোড় গুণিতকে ভাঙাইলাম। এই পর্যন্ত যা ছিল তাই রাখলাম, পরের গুলাতে যাও। আচ্ছা আমি একটু কোয়াড্রেন্টটা একটু লিখে ফেলি। দেখো প্রত্যেক ক্ষেত্রেই 2 বার 90 গিয়ে মাইনাস, একবার 90 দুইবার 90 গিয়ে মাইনাস, মানে কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট। এবার তুমি খেয়াল করো 2 × 90 এন জোড়, তাহলে ট্যান ট্যানই থাকবে, আর যেহেতু কোয়াড্রেন্ট সেকেন্ড, সেকেন্ড কোয়াড্রেন্টের ট্যানটা নেগেটিভ, সো -tan75। সেম ভাবে এটা হবে -tan45 এন্ড লাস্ট একটা হবে -tan15 ডিগ্রি। একটা করে ডাটা সিমিলার, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, তো সব যদি চলে যায় রেজাল্ট কি আসবে? 0। সিম্পল, রেজাল্ট কি আসবে? 0। বুঝছো বিষয়টা? বুঝতে পারছো? খুবই সিম্পল, খুবই সিম্পল। এইভাবেই আমরা কিন্তু প্রবলেমগুলো সলভ করব, বুঝছো তাইলে? শুরুতে একদম বেসিক প্রবলেম, এরপর এন রিলেটেড যে প্রবলেম দুইটা আছে সেটা, এরপর আবার এগুলো কি আকারে আছে? যোগ আকারে আছে, এই টাইপের। এবার আসো আমরা একটা সরল করব। এটা রফিকুল ইসলাম স্যারের বইয়ের, তোমরা অনেকে এটাকে রূপন্তী প্রকাশনীর বই হিসেবে চেনো। এই স্যারের বইয়ের একটা ম্যাথ।
অনেক হিজিবিজি লাগতেছে দেখতে, তাই না? কিন্তু ম্যাথটা আসলে হিজিবিজি না, এটা খুবই সহজ। আমি একটা লাইন আগে লিখি, তাহলে তুমি বুঝবা ও আচ্ছা তাই এত সহজ। একটা লাইন আমি আগে লিখি, দেখো সাইন কিউব পাই প্লাস থিটাকে আমি যদি লিখি 2 × π/2 প্লাস থিটা, তাতে কি তুমি খুব কষ্ট পাবে? পাবে না। আমি বললাম না, আমি এখানে আরো একটা মডিফাই করতে চাই, সাইন কিউবটাকে আমি এইভাবে লিখতে চাই, সাইন 2 × π প্লাস থিটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল কিউব। কোনো প্রবলেম নাই, কারণ এখানে সাইন অপারেটরের উপরে পাওয়ার থাকা যে কথা, পুরোটার উপরে হোল টু দি পাওয়ার থাকা সেম কথা। বুঝতে পারছো? দেন পরেরটাই আসো, ইনটু 10, 2π কে আমি লিখবো 4 × π/2 মাইনাস থিটা। এখানে যেহেতু পাওয়ার 1, সো এটা নিয়ে কোনো টেনশন নাই। ইনটু সেকেন্ড ব্র্যাকেট দিলাম সেক 2 × π/2 মাইনাস থিটা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ারটা একদম বাহিরে দিয়ে দিলাম। আশা করতেছি এখানে তোমার বুঝতে কোনো সমস্যা নাই, আশা করতেছি। এবার নিচে আসো, এটাকে আমি এভাবে লিখতে পারি না, কজ স্রেফ π/2 মাইনাস থিটা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাওয়ারটাকে একবারে বাহিরে দিয়ে দিলাম হোল স্কোয়ার, তার সাথে আছে কি কোসেক স্কোয়ার থিটা, এর মতোই থাক, কারণ এখানে স্রেফ থিটা, এটা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল না, এটা একটা সূক্ষ্মকোণ থিটা, ইন্টু সাইন 2 × এটাকে লেখা যায় π/2, পাইকে লেখা যায় 2 × π/2, তার সাথে মাইনাস থিটা। এইবার খেয়াল করো, ম্যাথ অলমোস্ট শেষের দিকে চলে আসছে। টু ইন্টু 90, এর মান জোর, সাইন সাইনই থাকবে। এই থিটাগুলো সব সূক্ষ্মকোণ, এই জিনিসটা একটু বলে নেওয়া উচিত। আমরা এই ম্যাথটা যে সলভ করতেছি, ইন দিস কেস থিটা সূক্ষ্মকোণ। কোশ্চেনে বলে দেওয়া উচিত ছিল, কোশ্চেনে এই কথাটা বলে দেওয়া উচিত ছিল, যাই হোক বলেনি, আমরা বলে নিলাম থিটাটা সূক্ষ্মকোণ। তাহলে 2 বার 90, তার সাথে প্লাস, কোয়াড্রেন্ট একটু সাইডে লিখে রাখি, এখানে দেখবো আর আমরা ভাববো, দেখবো আর ভাববো। 1 বার 90, 2 বার 90, তার সাথে প্লাস, কোন কোয়াড্রেন্ট? থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে ট্রাইগোনোমেট্রিক ফাংশন সাইন হলো নেগেটিভ, সো মাইনাস সাইন তার সাথে থিটা। এখন মজার ব্যাপার হলো, এই মাইনাস সাইন থিটা এর পাওয়ার যদি কিউব হয়, তাহলে কি আর মাইনাসটা প্লাস হবে? হবে না, মাইনাসটা মাইনাসই থাকবে, সো এইটা বেসিক্যালি মাইনাস সাইন কিউব থিটা। বোঝা গেল কথা? দেন এটাতে আসো, 4 বার 90, সো এর মান জোর, 10 এর কোনো চেঞ্জ হবে না। এবার 4 বার 90 গিয়ে মাইনাস, 1 2 3, 4 বার 90 গিয়ে মাইনাস, ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু আবার 10টা নেগেটিভ, সো 10 এর সামনে একটা মাইনাস আসবে, তার সাথে সূক্ষ্মকোণ মাইনাস tan থিটা। পরেরটায় আসো, 2 × 90, এর মান জোর, সেকের কোনো চেঞ্জ হবে না। এখন আর কোয়াড্রেন্ট দেখবো না, কেন দেখবো না? দেখো কোয়াড্রেন্ট অনুযায়ী সেকটা প্লাস আসলে স্কোয়ার করলে প্লাস, আবার সেকটার সামনে যদি মাইনাস থাকতো তাও স্কোয়ারের কারণে আলটিমেটলি কি হয়ে যেত? প্লাস। সো এটাকে আমরা লিখবো স্রেফ সেক স্কোয়ার থিটা। এবার এখানে আসো, সেম জিনিস, কিছু নাই মানে কত গুণ আকারে আছে 1, সো 1 × 90, 1 × 90, এর মানটা বিজোড়, কসটা চেঞ্জ হয়ে কি হবে? সাইন। এখানে আর কোয়াড্রেন্ট দেখবো না, কেন দেখবো না? হোল স্কোয়ার আছে, যাই আসুক আউটপুট, প্লাস হোক মাইনাস হোক, স্কোয়ারের কারণে প্লাস হয়ে যাবে, সো এটা হবে পজিটিভ সাইন স্কোয়ার থিটা। তার সাথে কি আছে? কোসেক স্কোয়ার থিটা। এবার এটাতে আসো, 2 × 90, জোর গুণিতক, সাইনের কোনো চেঞ্জ হবে না, সাইনটা সাইনই থাকবে। 2 বার 90 গিয়ে মাইনাস, একবার 2 বার 90 গিয়ে মাইনাস, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা পজিটিভ, পজিটিভ সাইন থিটা। এইবার এইবার কি হতে পারে? এখানেই লিখি,
মাইনাস মাইনাসে প্লাস, একটা খেলা শেষ। সাইন স্কোয়ার থিটা, সাইন থিটা মানে সাইন কিউব থিটা, তার সাথে সাইন কিউব থিটা কেটে গেল, তাহলে মাইনাস মাইনাসে প্লাস চলে গেল, সাইন কিউব থিটার সাথে এই দুইটা চলে গেল, তাহলে থাকতেছে কি টেন থিটা মানে হলো সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটাকে লেখা যায় উপরে চলে গেলে সাইন স্কোয়ার থিটা। কেন? কোসেক স্কোয়ার থিটা মানে 1 বাই সাইন স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মানে 1 বাই সাইন স্কোয়ার থিটা, ওই সাইন স্কোয়ারটা উপরে চলে গেছে। আবার সেক স্কোয়ার থিটাকে লেখা যায় 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা। তাহলে কি বিষয়ে দাঁড়ালো? সাইন থিটা সাইন স্কোয়ার থিটা সাইন কিউব থিটা, কস থিটা কস স্কোয়ার থিটা কস কিউব থিটা, সাইন কিউব থিটা বাই cos cube theta is equal to tan cube theta and this is the answer। আর এখানে কি ভাঙাবা? আর তো কিছু ভাঙানোর নাই। বুঝতে পারলে? সুন্দর, ঝামেলা শেষ। আর মনে হয় দুইটা প্রবলেম আছে। হ্যাঁ, এই দুইটা প্রবলেমের মধ্যে আমি তোমাকে একটা সলভ করে দেব, সেটা হলো এটা। হুবহু এই ম্যাথটা বুয়েটে আসেনি, বাট সিমিলার একটা ম্যাথ বুয়েটে আসছে 11-12 সালে, বরিশাল বোর্ডে আসছে 15-তে, আর এটা সিকিউরিটি আসছে 23-24 সালে। এটা সহজ, এটা সহজ। আমি তুলনামূলকভাবে অ্যাপ্রক্সিমেটলি যেটা কঠিন সেটা তোমাকে সলভ করে দিচ্ছি, আর ওইটা আমি বাড়ির কাজ দেব, তবে বলে দেব আমি এই ম্যাথগুলা কেমনে সলভ করবা। দেখো, এই ম্যাথগুলো সলভ করার সময় আমি তোমাকে বলবো, ফার্স্টে তুমি যেটা করবা, প্রথম যে শর্তটা আছে সেই শর্ত থেকে একটা ত্রিভুজ বানায় ফেলো। বানাইলা? এইটাকে যদি সূক্ষ্মকোণ থিটা ধরি, তাহলে ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি, দ্যাট মিন্স লম্ব 5, ভূমি 12, অতিভুজ তাহলে কত হবে? 13। আমি চিহ্ন নিয়ে আপাতত কোনো কথাই বলতেছি না, আমি জেনারেলি তোমাকে বলতেছি ট্যান থিটা ত্রিভুজ বানাইছি, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, সেখান থেকে আমি অতিভুজটা বের করে নিছি। এইবার তুমি শোনো, নেক্সট টার্গেট তোমার থাকবে হলো যার মান বের করতে হবে সেটা লিখে ফেলা। আমরা পাই উপরে কি আছে? সাইন থিটা, কজের ভিতরে মাইনাস থাকলে ভ্যানিশ হয়ে যাবে, শুধুমাত্র কস থিটা ডিভাইডেড বাই সেকের ভিতরে মাইনাস থাকলেও ভ্যানিশ হয়ে যাবে সেক থিটা, তার সাথে প্লাস ট্যান থিটা। এবারে যে তুমি ট্যান থিটা ত্রিভুজ বানাইছো, এই ত্রিভুজ থেকে তুমি প্রত্যেকটা জিনিস পাবা না। এই ত্রিভুজ থেকে তুমি সাইন থিটা পাবা, এই ত্রিভুজ থেকে তুমি কস থিটা পাবা, এই ত্রিভুজ থেকে সেক থিটা পাবা, বাট কথা হলো তুমি পজিটিভ মানগুলো নিবে নাকি নেগেটিভ মানগুলো নিবে, দ্যাটস ডিপেন্ড অন দিস কন্ডিশন। এখন এই কন্ডিশনটাকে তুমি অ্যানালাইজ করবা কিভাবে, তাই না? দেখো, আমরা ট্যান থিটা, যেহেতু ট্যান থিটা দেওয়া আছে এই জন্য ট্যান থিটা নিয়ে কাজ করতেছি। ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি জানি? সাইন থিটা বাই কস থিটা। এবার তুমি আমাকে বলো, এই যে ট্যান থিটার ভ্যালুটা এখানে দেওয়া আছে, এটা পজিটিভ ভ্যালু, ওকে গ্রেট। সাইন থিটাকে কেমন হইতে বলছে? নেগেটিভ, ওকে গ্রেট। এইবার তুমি ইকুয়েশন ব্যালেন্সিং যদি করতে চাও, কস থিটাটা যদি প্লাস হয় কাজ হবে? হবে না। কেন? কস থিটা যদি প্লাস হয়, প্লাস মাইনাসে এটা মাইনাস হওয়া উচিত, সো নো ডাউট কস থিটাটাও কি হইতে হবে? মাইনাস। বুঝছো? তার মানে তুমি এতখানি শিওর ট্যান থিটার মানটা বসাতে হবে প্লাস, সাইন থিটার মানটা বসাতে হবে মাইনাস, এন্ড কস থিটার মানটাও বসাতে হবে মাইনাস। বুঝছো কথা? এবার তুমি মানগুলো বসাবে। সো মানগুলো এবার বসায় দেখো তো কি ঘটনা ঘটে। সাইন থিটার মান বসাইতে বলছে ঋণাত্মক, সো নরমালি সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ, 5/13। সো ঋণাত্মক মানটা যদি তুমি বসাও তাহলে নেগেটিভ 5/13 প্লাস কস থিটার মানও আমরা দেখলাম কেমন মান বসাতে হবে? নেগেটিভ। এখন ইন জেনারেলি কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ, মানে 12/13, বাট মানটা নিতে হবে নেগেটিভ, সো নেগেটিভ 12/13। নিচে আসো,
কজের উল্টা সেক, সো কজ যদি মাইনাস হয়, মাইনাসকে উল্টাইলেও মাইনাসই থাকবে, সেক থিটাও নিতে হবে মাইনাস। এখন সেক থিটা মানে কি, অতিভুজ বাই ভূমি, তার নেগেটিভ ভ্যালুটা নিলে -13/12, আর ট্যান থিটার মানটা তো এখানে পজিটিভই দেওয়া আছে, +5/12। এখন জেনারেল ক্যালকুলেশন করো, উপরে দুইটাই মাইনাস, সো উপরে হবে হলো -17/13, -5 -12 -17/13 ইন্টু লসাগু 12 উপরে চলে যাবে, ডিভাইডেড বাই -13 + 5 মানে হলো -8। দেখো তো ক্যালকুলেশন করে কত আসে। ফার্স্ট অফ অল মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, 17 × 12/13 × 8, 17 × 12 ডিভাইডেড বাই 13 × 8, এটা আসে হলো 51/26। ওকে, 51/26 and this is the answer। ঠিক আছে, গেল, বুঝতে পারছো? এই ম্যাথের তোমার কাজ করার নিয়ম হইল, প্রথম শর্তটা থেকে ত্রিভুজ বানাও, যা বের করতে হবে তা লিখে ফেলো, এরপর ওইখানে মানগুলো ইনপুট করার সময় পজিটিভ না নেগেটিভ মান ইনপুট হবে সেটা আর একটা শর্ত থেকে বের করে নিয়ে আসো। ঠিক আছে, আর একটা ম্যাথ আছে, এটা আমি বাড়ির কাজ দিচ্ছি। এখন এটা বাড়ির কাজ দিচ্ছি বটে, আমি বলেও দিচ্ছি কিন্তু যে এই ম্যাথে তুমি আবার কি কাজ করবে, এটা সহজ। সো তোমার প্রথম কাজ ওই সাইন থিটার থেকে ত্রিভুজ বানানো, ত্রিভুজ থেকে বাকি যা দরকার তা বের করা। এইবার এখানে তুমি দেখো সেক মাইনাস খেয়ে ফেলবে, সো ট্যান থিটা প্লাস সেক থিটার এই মাইনাসটা বের হয়ে আসলে কট থিটা মাইনাস কোসেক থিটা। এখন বিষয়টা হলো এইখানের যে চিহ্নগুলা, এই চিহ্নগুলো বসানোর জন্য তোমার কন্ডিশন দেওয়া আছে এইটা। এই কন্ডিশনটা সহজ কন্ডিশন। কেন? এই কন্ডিশনে তোমাকে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে থিটাটা 90-র বড় 180-র ছোট, তার মানে কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। সো তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে কার চিহ্ন কি সেইটা নিয়ে নিশ্চয়ই আর কিছু বলতে হবে না। সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যানের চিহ্নটা নেগেটিভ, সো ট্যানের যে মানটা বসাবো সেটা নেগেটিভ, সেকের চিহ্নটাও পজিটিভ, সো সেকও পজিটিভ, সেকের চিহ্নটাও সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, সো সেকও নেগেটিভ, কটও নেগেটিভ, বাট কোসেকের যে মানটা ওইটা পজিটিভ মান নিয়ে কাজ করবো। দেখো এখানে একটা ভুল করো না, এই মাইনাসগুলোর কাজ আগে সেরে নিও, এই মাইনাসগুলোর কাজ আগে সেরে নিও, যেমন সেক মাইনাস খেয়ে ফেলবে, কোসেকের মাইনাস বাইরে বের হয়ে আসবে, তারপরে আবার অনুপাতগুলোর মান বসানোর সময় প্লাস না মাইনাস মান বসাবা সেটা ডিপেন্ড করবে সেকেন্ড কোয়াড্রেন্টের উপরে। সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান, সেক, কট সবগুলারই নেগেটিভ মান বসবে, বাট কোসেকের মানটা বসবে পজিটিভ মান। সো এই হলো আমার ট্রাইগোনোমেট্রি ফার্স্ট ক্লাসটা। আমি আবারও বলতেছি, এই ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যে প্রবলেমগুলো সলভ করলাম এগুলো শর্টকাটে কিংবা ক্যালকুলেটর দিয়ে কিভাবে সলভ করা যায় তার জন্য এই পর্যন্ত পড়াশোনা শেষ করে আবার ভাইয়ার কাছে চলে এসো। সো পিডিএফটা এই পর্যন্ত রাখতেছি, আবার ক্যালকুলেটরের ইউজ এবং শর্টকাট নিয়ে আবারও দেখা হবে। ঠিক আছে, ওকে। কেটে দে, আজকে আর করবো না তো ভিডিও।